ওকে, গুড মর্নিং সবাইকে। শোনা যাচ্ছে আমাকে? সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আজকে হচ্ছে তোমাদের সেকেন্ড মান্থের থার্ড ক্লাস, 16ই মার্চ। তো গতদিন পর্যন্ত আমরা আর টেল অফ টু সিটিজ শেষ করেছি, তাই না? জি স্যার। আচ্ছা, তো আজকে আমরা শুরু করব হচ্ছে হার্ট অফ ডার্কনেস। তো টেল অফ টু সিটিজ নিয়ে কারো কোনো সমস্যা আছে? সামারি টামারিগুলো পড়ছো সবাই? স্যার ওইটা তো পড়তে হার্ট ডার্কনেস ওগুলো শেষ করি নাই। সামারি পড়ে শেষ করনি? না, ওটা তো টেক্সট করতেছিলাম। আচ্ছা, সময় নিলে বেশি হবে না, আরও দ্রুত হতে হবে, ঠিক আছে? জি স্যার। ভাবতে হবে প্রতি মাসে একটা করে আমাদের কোর্স শেষ করতে হবে, এরকম টার্গেটে আগাতে হবে, তা না হলে হবে না। যে আমাদেরকে আগাতে হবে কীভাবে, যে প্রতি মাসে যেন একটা করে কোর্স শেষ হয়। প্রতি মাসে একটা করে কোর্স মানে প্রত্যেকটাতে গড়ে যদি আমরা 4টা করে ধরি, তাহলে প্রতি মাসে 4টা করে টপিক আমাদের শেষ করতে হবে মিনিমাম। আর যদি ছোট টপিক হয় সেটাকে আমাদের 5টা করে নিতে হবে, বুঝতে পারছো? জি স্যার। এইভাবে আমাদের, যেহেতু তোমাদের টোটাল হচ্ছে কয়টা, টোটাল কোর্স কয়টা, 10টা ভাইবা সহ? জি স্যার। এমনিতে হচ্ছে 9টা, তাহলে 9 মাসে শেষ করতে হবে 9টা। তো ওর ভিতরে কন্টিনেন্টাল লিটারেচার বা ওটা যদি আমরা একটু বাদ দিই, কারণ ওটা আলাদা করে করতে হবে, সেই জন্য কন্টিনেন্টাল লিটারেচার তো অলরেডি চলতেছে, ওদের 2টা টপিক হয়ে গেছে, তার মানে আমাদের টোটাল 8টা। সেই 8টা টপিক আমাদের 8 থেকে 9 মাসের মধ্যে শেষ করতে হবে। আর সাথে সাথে কন্টিনেন্টাল বা ইএলটি ওগুলো তো আমরা পাশাপাশি চালাবো এইভাবে। তাহলে আমাদের টোটাল কয়টা টপিক পড়া হলো বলো তো? 4টা হয়েছে? জি স্যার, নোবেল 2টা শেষ হয়েছে আর 2 পয়েমের এখনো তো টিএস এলিয়ট শেষ হয় নাই। টিএস ইলিয়টের এখনো তো বাকি আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে ওই জন্য, যেহেতু এগুলো একটু লং পয়েম, সময় লাগবে, কিন্তু যেগুলো শর্ট আছে দেখা যাচ্ছে আমাদের হয়তো বা দ্রুত হয়ে যাবে। তো ওই জন্য মাসে আমাদেরকে ওইভাবে আগাতে হবে। এই জন্য নভেল যে তুমি 1 মাস ধরে পড়বে এক একটা, এই সময় নেওয়া যাবে না। অন্তত যে ডেসক্রিপটিভ ব্যাপারগুলোকে বাদ দিয়ে হলেও আমাদের কাহিনীমূলক যে জায়গাগুলো আছে, প্লটিং ব্যাপারগুলো আছে, সেগুলো টেক্সট তোমাদের পড়তে চেষ্টা করতে হবে, আর না হলে সামারি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আমরা তাহলে আজকে হার্ট অফ ডার্কনেস শুরু করি। আর আরেকটা বিষয় হলো, আজকে ক্লাসের পর তোমাদের একটু ছুটি থাকবে। আর ঈদের ছুটি, ঈদের জন্য তোমাদের পরবর্তী ক্লাস হবে হচ্ছে 25 তারিখে, ঠিক আছে? জি স্যার। 1 সপ্তাহ 3টা বা 4টা ক্লাস ছুটি থাকবে, সেই জন্য নেক্সট ক্লাস হবে 25 তারিখে। আমি একটু লিখে দিয়ে যাই। স্যার সময়টা কি চেঞ্জ হবে? হ্যাঁ, সময় তোমাদের আগের যে টাইমে ছিল সেই টাইমে হবে। রাত 8:30। হ্যাঁ, আগের যে রেগুলার টাইম ছিল সেই টাইমে তোমাদের ক্লাস হবে। রাত 8টা না, 8:30 না তো? আচ্ছা, যেটাই আছে দেওয়া একটু খেয়াল করে নিও, তাহলে হবে। ওকে, আর এদিকে হার্ট অফ ডার্কনেসটা যেহেতু তোমরা মোটামুটি পড়তেছো, বা আর একটু ফাস্ট হতে হবে, এই জন্য আমি এটাকে একটু চেঞ্জ করে দিই। এরপরে হচ্ছে আমাদের প্যাসেজ টু ইন্ডিয়া, এটা থাকবে। হ্যাঁ, 8 থেকে 10 দিনের মধ্যে একটা জিনিস শেষ করতে হবে, 1 মাস টাইম নেই, আর এতদিন লাগার কথাও না। হ্যাঁ, কারণ পড়া আমাদের জি। 2টা, একটা হচ্ছে আমি যেটা পড়াচ্ছি সেটা, আর একটা পড়া হচ্ছে তোমাদের এই যে নভেলটা। যেমন আগে সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ারে তোমাদের একটা বাংলা পড়া থাকতো, সেটা নাই, জাস্ট এই 2টা পড়া। অতএব 2টা পড়ায় একটা নভেল তুমি 10 দিনে শেষ করতে পারবে না, অন্তত ফোর্থ ইয়ারে এসে। এটা কিন্তু ভেবে নেওয়া কঠিন, মনে থাকবে? তো এই জন্য আমি 7 দিন সময় দিই, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে আরও 2-1 দিন বাড়তি সময় নিয়ে 8 থেকে 10 দিনের মধ্যে শেষ করা, মনে থাকবে? ওকে, জি তাহলে স্যার। এটার সময় হচ্ছে 16 তারিখ, ঈদের যেহেতু ছুটি টুটি কিছু থাকবে, এই জন্য ঈদের ছুটি থাকলেও ঈদের ছুটিটাকে একটু কম ব্যয় করবে,
ঠিক আছে, ঈদে ব্যয়টা কম করবে বা আরামদায়ক কাজে ব্যয় করবে কম, পরিশ্রমটা একই রকমভাবে চলতে হবে, শুধু ক্লাসটা বন্ধ থাকবে এই আর কি। তাহলে 14 তারিখ 7, 14, 21 আমি এটাকে 25 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম। বুঝতে পারছো? এই জি স্যার। ঠিক আছে। তাহলে আমরা আরেকটা কোর্সের ভিতরে ঢুকলাম, সেটা হলো 20th সেঞ্চুরি নভেল। তো 20th সেঞ্চুরি কী জিনিস, কোন সময়কে বোঝায় বলো? আর মডার্ন 20th সেঞ্চুরি বলতে আমরা কবে থেকে শুরু করব? স্যার 1901 থেকে 2000 1901 সাল থেকে 2000 সাল পর্যন্ত, তাই তো? এই হচ্ছে 20th সেঞ্চুরি। তাহলে 20th সেঞ্চুরি নভেল বলতে আমরা মডার্ন লিটারেচারকে বুঝতেছি, মডার্ন পোস্ট মডার্ন এই জায়গাটা। তো জোসেফ কনরাড যেহেতু 1924 সালে মারা গেছেন, তার মানে তিনি এই সময়ে 24 বছর বেঁচেছেন, এবং তার মোস্ট অফ দ্য ওয়ার্কস ওয়ার কম্পোজড ইন দিস টাইম, এই টাইমে কিন্তু কম্পোজড হয়েছে। এই জন্য তিনি মডার্ন লিটারেচারের একজন মানে কি বলবো, রাইটার বা অথর। তো এখানে যেটা আমরা দেখব, টাইটেলটা যেটা আমাদের নির্দেশ করতেছে সেটা হলো কি, হার্ট অফ ডার্কনেস, ডার্কনেসের হৃদয়। এখানে হৃদয় বলতে কি আসলে হৃদয় বোঝাচ্ছে নাকি কেন্দ্রীয় জায়গাটাকে বোঝাচ্ছে, কেন্দ্রটাকে বোঝাচ্ছে বলো তো? কেন্দ্র। হ্যাঁ, এটা দিয়ে আসলে ওই কেন্দ্রটাকে বোঝাচ্ছে। বুঝতে পারছো? যেটা আমাদের ডার্কনেসের কেন্দ্র। আর এখানে ডার্কনেস বলতে কিন্তু এই যে আলো অন্ধকারের এই ডার্কনেসটাকে বোঝাচ্ছে না, এখানে হয়তো এমন কিছুকে বোঝাতে যাচ্ছে যেটা হচ্ছে কি হিউম্যান সোসাইটিতে একটা নেগেটিভ ইফেক্ট ফেলছে। হ্যাঁ, সরি আমি একটু আসতেছি। জি স্যার। জি স্যার। আর অনেকগুলো পড়লাম, পড়েছি, আবার থার্ড ইয়ার অরণ্যকে পড়েছি। থার্ড ইয়ার প্লান্টেশন। হ্যাঁ, যেমন দু একটা নাম বলো। কলোনিয়াল, তাই তো? আইডিয়াল। স্যার ফ্রান্সিস বেকনের অফ প্লান্টেশন আছে। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে স্যার অরণ্যকও আছে। অরণ্যক তারপরে আছে। ফার্স্ট ইয়ারে ছিল ওই ইয়ের, লং ওয়াক টু ফ্রিডম, তাই তো? জি স্যার, লং তারপরে ফর ফ্রিডম। কলোনি আছে, রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসোটা, তাই তো? কলোনিয়াল একটা থিম কিন্তু ওর ভিতরে ছিল। তো এখানেও আমরা সেরকমটা দেখতে পাবো। দেখো এখানে তিনি যেগুলো লিখেছেন, বলছে যে তার রাইটিং যেগুলো, হ্যাঁ, বলছে দো হি রোড ইন হিজ থার্ড ল্যাঙ্গুয়েজ, মানে ইংলিশ, তার ল্যাঙ্গুয়েজের, তার বলছে হিজ ওয়ার্কস ট্রান্সফর্ম দ্য নোভেল ইন্টু আ ভেহিকেল ফর সাইকোলজিক্যাল ডেপথ, মোরাল কমপ্লেক্সিটি অ্যান্ড মডার্নিস্ট এক্সপেরিমেন্টস। আমরা মডার্নিস্ট থিওরি তো পড়েছি। প্রধানত হিজ স্টোরিজ অফ সি ফেয়ারিং অ্যাডভেঞ্চার অ্যান্ড কলোনিয়াল এনকাউন্টার। দেখো কলোনিয়াল এনকাউন্টার, হ্যাঁ, সি ফেয়ারিং, তার অধিকাংশ নভেলের ভিতরে আমরা দেখব ওই যে সেই রবিনসন ক্রুসো বা জোনাথন সুইফটের সেই গালিভার্স ট্রাভেলসের মতো একটা জার্নি আছে, সেখানে যাওয়া, তারপরে একটা নতুন এলাকাতে প্রবেশ করা, এবং সেই জায়গাতে গিয়ে আমরা দেখতেছি কি ব্রিটিশ বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি দ্বারা
তারা ডোমিনেটেড হচ্ছে। তাই বলছে হি স্টোরিজ অফ সিফেয়ারিং অ্যাডভেঞ্চার অ্যান্ড কলোনিয়াল এনকাউন্টার প্রুভ ডিপলি ইন টু দ্য হিউম্যান কনসিয়েন্স, রিভিলিং ম্যান স্ট্রাগল এগেনস্ট আইসোলেশন, মোরাল অ্যাম্বিগুইটি অ্যান্ড দ্য ডার্কনেস উইদিন হিমসেলফ। হ্যাঁ, মানুষের ভিতরে যে ডার্কনেস, একজন দেখতে মানুষ হয়তো হোয়াইট হতে পারে, হ্যাঁ, সাদা ফর্সা, ফকফকা সাদা, নাকি আমরা বলি বাংলায়। তো সে কি ফকফকা সাদা বলে কি তার হৃদয়টা ওরকম হবে? না স্যার। হ্যাঁ, হৃদয়টা একদম মাকাল ফলের সেই ভিতরের, হ্যাঁ, সেই ইয়ার মতো হতে পারে, কালো কুচকুচে হতে পারে, এরকম আর কি বাংলা। তাই বলছে বিশেষ করে এখানে কি করা হচ্ছে যে তিনি হার্ট অফ ডার্কনেস বলতে আমরা বুঝতে পারতেছি যে বাইরে দেখতে অনেক চকচকে ঝকঝকে মনে হচ্ছে, কিন্তু ভিতরে অন্ধকার। হ্যাঁ, তো এখানে তিনি দেখিয়েছেন যে কলোনিয়াল যে সকল সিস্টেম ছিল তৎকালীন সময়ে, যারা কলোনি গড়ত, যারা কলোনিয়ালিস্ট ছিল, তারা হয়তো বাইরের দিক থেকে একটা আদর্শ, মানে কি বলবো, পিকচার তারা তুলে ধরছে মানুষের কাছে। হ্যাঁ, দে আর ডুইং সামথিং ফর দ্য নেটিভসের জন্য কিছু করতে যাচ্ছে, যেটা আমরা পেয়েছিলাম কি শুটিং অ্যান্ড এলিফ্যান্ট পাইছিলাম না? হলো শুটিং অ্যান্ড এলিফ্যান্টে দেখানো হচ্ছে যে আমরা বাইরে থেকে মনে হচ্ছে কি আমরা যেন পাওয়ারফুল, হ্যাঁ, উই হ্যাভ দ্য অথরিটি টু কন্ট্রোল দ্য নেটিভস, বাট অ্যাকচুয়ালি উই আর বিং কন্ট্রোল বাই দ্য নেটিভস। হ্যাঁ, আমরা নিজেরা, আমরা যারা এখানে আসছি ওদেরকে শাসন করার জন্য, আসলে আমরাই তাদের দ্বারা কন্ট্রোলড হচ্ছি, তারা আমাদের দ্বারা না। যে তারা যেভাবে আমাদের দেখতে চায় আমরা সেইভাবে নিজেদেরকে উপস্থাপন করছি। তো এখানেও সেটা দেখানো হচ্ছে যে বাইরে থেকে মনে হচ্ছে আমরা খুবই সুন্দর, হ্যাঁ, আমরা কিছু একটা করতেছি, আমরা আধুনিকতা দেখাচ্ছি, আমরা সভ্য করতেছি, কিন্তু আলটিমেটলি আসলে তা না। হ্যাঁ, তাই বলছে থ্রু মাস্টারপিসেস সাচ এজ হার্ট অফ ডার্কনেস, লর্ড জিম, নস্ট্রোমো অর দ্য সিক্রেট এজেন্ট, এগুলোর মাধ্যমে দিয়ে কী করছে কনরাড রিশেপ ফিকশন ইন্টু অ্যান এক্সপ্লোরেশন অফ বোথ দ্য আউটার অ্যান্ড দ্য ইনার জার্নিস অফ হিউম্যানিটি। হ্যাঁ, মানুষের ইনার অ্যান্ড আউটার, তাই তো, যে হিউম্যান বোধ, সেগুলোকে তিনি দেখিয়েছেন। তো যাই হোক, তার এটা পড়ছি না, লাইফস্টাইল বা এগুলো দেখো, ক্যারিয়ার অ্যাট সি, এখানে আমরা একটু পড়ি, কারণ তার এই নভেলের সাথে এই জিনিসটা জড়িত। আচ্ছা, এখানে আমরা এই জায়গাটা একটু পড়ি। আচ্ছা, আমরা একটু পড়ি তার তো, কারণ তার ব্যাকগ্রাউন্ডটা কীভাবে এখানে আসছে সেটা জানবো। দেখো, জোসেফ কনরাড, তার জন্ম মানে ফুল নেম, দেখো, ওয়াজ বর্ন জোসেফ টিওডর কনরাডের বানানটা কে কিন্তু এখানে, হ্যাঁ, অরিজিনাল, আর এখানে সি দিয়ে করা আছে, ইংলিশ নাম, ঠিক আছে। তো তারপর হচ্ছে কর্জেনিয়স্কি অন এত কোথায়, রাশিয়ান লেড পলিশ ইউক্রেন, এখন যেটা হচ্ছে কি নাও ইউক্রেনে তার জন্ম। তাহলে কনরাড একজন কি ইউক্রেনিয়ান নাকি? হিজ প্যারেন্টস অ্যাপোলো কর্জেনিয়স্কি অ্যান্ড তার মায়ের নাম কি ইয়া, দেখো কি নাম, হ্যাঁ, ব্রোবস্কা ওয়ার মেম্বার্স অফ দ্য পলিশ নোবিলিটি অ্যান্ড আর্ডেন্ট প্যাট্রিয়টস ইনভলভ ইন ন্যাশনালিস্ট মুভমেন্টস এগেনস্ট রাশিয়ান ডোমিনেশন। এখনও কি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কি দ্বন্দ্ব চলছে না? জি স্যার। মানে কিছু কিছু দ্বন্দ্ব পৃথিবীতে অনেক আগে থেকেই হয়ে আছে, যেমন ইউক্রেন অ্যান্ড রাশিয়া, ইন্ডিয়া পাকিস্তান, ইসরায়েল ফিলিস্তিনি, নাকি? এগুলো অনেক আগের দ্বন্দ্ব। আর কোনো দ্বন্দ্ব আছে আপাতত বড় এরকম মেজর দ্বন্দ্ব, মেজর কোনো কনফ্লিক্ট আর কোনো দেশের ভিতরে? চায়না আর আমেরিকার একটা দ্বন্দ্ব তো মনে হয় না। হ্যাঁ, ওটা তো আছে, ওটা তো হচ্ছে তোমার ইয়া সিস্টেম, তাই তো, বৈশ্বিক। ওটা তো সরাসরি মারামারি না, মানে সরাসরি মারামারি যেটা বলতেছি আর কি। হ্যাঁ, আর আমেরিকা তো মাঝে মাঝেই কখনো ইরানকে, কখনো ইরাককে, কখনো অন্যান্য দেশকে, যে তার বিরুদ্ধে কথা কয় তাকেই মোটামুটি কতল করে দেয়। হ্যাঁ, বাংলাদেশের যে উল্টাই গেল হঠাৎ করে পট পরিবর্তন, এখানে কি শুধু আমাদের দেশীয় সিস্টেম দায়ী বা দেশীয় বৈষম্য দায়ী শেখ হাসিনা সরকারের পতনের জন্য? বলো না। এর ভিতরে কি বৈশ্বিক একটা ব্যাপার রয়েছে, কিছু কিছু বিষয় রয়েছে যেখানে আমেরিকার বিরুদ্ধে গেছে, অমনি আমেরিকা সরকার পরিবর্তন করে দিয়েছে। হ্যাঁ, বুঝতে পারছো? অতএব তার বিরুদ্ধে গেছো মানেই তোমার খবর আছে, বাড়িঘর ঠিক থাকবে না, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, বিকজ অফ দেয়ার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস্ট, তাহলে যেহেতু পলিটিক্যালি তারা অ্যাক্টিভিস্ট ছিল, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, দ্য ফ্যামিলি ওয়াজ এক্সাইল টু নর্দার্ন রাশিয়া হোয়েন কনরাড ওয়াজ অনলি আ চাইল্ড। দ্য হার্শ কন্ডিশনস অ্যান্ড হিজ প্যারেন্টস আর্লি ডেথস, তার মা মারা যায়। হ্যাঁ, দেখো, তার জন্ম হচ্ছে 1857, তার মা মারা যাচ্ছে হচ্ছে 1865, 1865। তাহলে কত বছর? 8 বছর, নাকি? অ্যান্ড হিজ ফাদার 1869, যখন তার বয়স কত, তার বাবা মারা যায় তখন তার বয়স মাত্র 12 বছর।
এইভাবে সে দেখো এই যে 12 বা 11, হ্যাঁ, লেফট অরফান বাই দ্য এজ অফ 11, মোটামুটি 11 বছরের মধ্যেই সে পুরো অরফান। This experience of loss and exile and displacement profoundly shaped his worldview, instilling in him a lifelong sense of alienation and fatalism. Fatalism বলতে কি বোঝায়? এটা কিসের মতবাদ? Fatalism মানে জানি আমরা যারা ভাগ্যে বিশ্বাস করে, তাই তো, ভাগ্যের উপর সব কিছু ছেড়ে দেয়, তারা মনে করে কি যা কিছু ঘটে সব পূর্ব থেকেই। Fatalism is the philosophical doctrine and belief that all events are predetermined by fate or destiny, rendering humans powerless to change their future. হ্যাঁ, সো সে অনেকটা ইডিপাস রেস করছে না, পড়ছিলাম আমরা। জি স্যার। ওটা কি এই থিওরিকে তুলে ধরে না? ভাগ্য, তাই তো, যা কিছু গড আমাদেরকে আগে থেকেই তুলে ধরছে, তাই তো, আমাদের জন্য করে রাখছে, তার বাইরে আমরা যেতে পারবো না। ইট সাজেস্ট দ্যাট আউটকামস স্পেশালি নেগেটিভ ওয়ান্স আর ইনএভিটেবল। হ্যাঁ, বিশেষ করে এই নেগেটিভ বিষয়গুলো ঘটবেই, আমাদের কিছু করার নাই। প্রমোটিং আ সাবমিসিভ অ্যাটিটিউড দ্যাট ফ্রি উইল ক্যান নট অল্টার দ্য প্রিডিটারমাইন্ড কোর্স অফ লাইফ। ঠিক আমরা যদি অনিস ব্লাইন্ডনেস ভাবি, এটাও কি একই থিওরি না? অনিস ব্লাইন্ডনেস জি স্যার। মনে আছে? অনিস ব্লাইন্ডনেসের কথা কার লেখা? স্যার জন মিল্টনের। হ্যাঁ, জন মিন্টলের লেখা। ওই একই থিওরি নির্দেশ করছে, তাই না? তাই বলছে ফ্যাটালিজম। তাহলে তিনি ফ্যাটালিজম বিষয়, যে বাবা মা মারা গেল, আমার জীবন এখন আমার মতো করে চালাতে হবে, আমার মতো করে না, এইভাবে আর কি। আফটার হিজ প্যারেন্টস ডেথ, কনরাড ওয়াজ কেয়ার্ড ফর বাই হিজ ম্যাটার্নাল আঙ্কেল। ম্যাটার্নাল আঙ্কেল মানে কি? কাকা না মামা? স্যার মায়ের দিক থেকে, তাই তো? হ্যাঁ, হু প্রোভাইডেড হিম উইথ এডুকেশন অ্যান্ড মোরাল গাইডেন্স। দো হি ইনিশিয়ালি শোড লিটল ইন্টারেস্ট ইন এ কনভেনশনাল ক্যারিয়ার, কনরাড ডেভেলপড আ ফ্যাসিনেশন উইথ দ্য সি। কার মতো? তার সমুদ্রের প্রতি একটা বিশেষ ফ্যাসিনেশন শুরু হলো। রবিনসন মতো বা গালিভার্সের মতো নাকি? ইন্সপায়ার্ড বাই অ্যাডভেঞ্চার বুকস অ্যান্ড টেলস অফ এক্সপ্লোরেশন, অ্যাট দ্য এজ অফ 17 হি লেফট পোল্যান্ড ফর মার্সেলিস, বিগিনিং আ লাইফ অ্যাট সি দ্যাট উড লেটার বিকাম দ্য ফাউন্ডেশন অফ হিজ লিটারি ক্যারিয়ার। আচ্ছা, এটাও কিন্তু এই দেখো ফ্যাটালিজম। হ্যাঁ, সে মনে করে কি ভাগ্যই আমাকে আজকে এই ক্যারিয়ার নিয়ে যেতে, এখানে এসে নিয়ে যেতে সাহায্য করেছে। তার বলছে ক্যারিয়ার অ্যাট সি অ্যান্ড ইটস ইনফ্লুয়েন্স। কনরাড স্পেন্ড নিয়ারলি 20 years অ্যাজ এ সেলার। কত বছর? 20 বছর, তাই তো, 20 বছর। সার্ভিং অন বোথ ফ্রেঞ্চ অ্যান্ড ব্রিটিশ শিপস। তাহলে তিনি একজন ইংলিশ রাইটার, অথবা তিনি একজন কি ইউক্রেনিয়ান, তাই তো? কি তার কি বলো, তাকে আমরা কি ধরবো? জন্মগত ইউক্রেনিয়ান আর ক্যারিয়ারের কত হচ্ছে হ্যাঁ, ইংলিশ, তাই তো, তিনি যেহেতু ইংরেজিতে লিখছেন এই জন্য। His voyages took him across the Mediterranean, the West Indies, the Indian Ocean, and the Far East. In 1886, he obtained British citizenship, এই যে তিনি নাগরিকত্ব পাইলেন, become a master mariner in British Merchant Navy. And these years at sea provided him not only with adventure but also with insight into human endurance. আর তাই তো এই ক্যারিয়ার তাকে কি করেছে? দিয়েছে সেই রকম অন্তর্দৃষ্টি, তাই তো, বোধ দিয়েছে কি বিষয়ে? হিউম্যান এন্ডুরেন্স, যে সমুদ্র পথে মানুষকে কত সংগ্রাম করে চলতে হয়। এছাড়া মোরাল কনফ্লিক্ট অ্যান্ড কালচারাল এনকাউন্টার। হ্যাঁ, বিভিন্ন কালচার, এক এক দেশের এক এক রকম কালচার, এগুলো আমরা হয়তো আমাদের প্রথমে খারাপ লাগবে, ঠিক আছে তো, কিন্তু পরবর্তী যখন তুমি দেখবা তাদের সাথে থাকবা, তখন দেখা যাবে আস্তে আস্তে হয়তো বা সেগুলো মনে হচ্ছে না, কোনো সমস্যা নেই। অতএব এগুলো হয়ে গেছে তার থিম। হ্যাঁ, দেখো, দ্যাট উড ডোমিনেট হিজ ফিকশন। ওয়ান অফ দ্য মোস্ট ডিফাইনিং এপিসোডস অফ ম্যারিটাইম ক্যারিয়ার অকার্ড ইন 1890। সবচেয়ে একটা মানে কি বলবো, ডিফাইনিং মোমেন্ট ছিল তার জন্য, যখন হোয়েন হি ক্যাপ্টেইনড আর স্টিম বোট। দেখো, ক্যাপ্টেনকে কি করা হয়েছে এই জায়গায় বলো? ক্যাপ্টেন তো নাউন, এখানে কি করা হয়েছে? তাকে ভার্ব করা হয়েছে না? হ্যাঁ, ভার্ব মানে ভার্ব করা হয়েছে, তাই তো। হোয়েন হি ক্যাপ্টেইনড মানে হি ওয়ার্ক অ্যাজ আ ক্যাপ্টেইন, এটা না বলে বলেছে হি ক্যাপ্টেইনড আ স্টিম বোট অন দ্য কঙ্গো রিভার ইন বেলজিয়ান কঙ্গো। হ্যাঁ, বেলজিয়াম। তার কঙ্গোটা কোন দেশে? বেলজিয়ামে। আর কোন মহাদেশে বলো? এটা কোন মহাদেশে অবস্থিত কঙ্গো? আফ্রিকা। হ্যাঁ, এই যে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, এটা হচ্ছে আফ্রিকান একটা দেশ। সেখানে যখন সে যায়, হ্যাঁ, দেখো এই যে আফ্রিকার কোন জায়গায় আমরা একটু দেখি। এই যে কোন জায়গায়, বিশাল বড় কিন্তু রাষ্ট্রটা। হ্যাঁ,
অনেক বড়, দেখতে পাচ্ছ আফ্রিকার মধ্যে সবচেয়ে বড় মনে হচ্ছে না দেশটা? দেখো এই হচ্ছে আফ্রিকা মহাদেশ, এই পুরো আফ্রিকা মহাদেশ, এর মধ্যে কি এই দেশটা বড় না সবচেয়ে? আর কোনোটা আছে? আলজেরিয়া আছে। স্যার এটা করতে পারো। হ্যাঁ সবচেয়ে বড় কিন্তু এই যে এটা কিন্তু এই যে সাউথ আটলান্টিক ওয়েশন, হ্যাঁ, বা আটলান্টিক মহাসাগরের এই যে পাশ দিয়ে কিছু একটা অংশ চলে গেছে এইখান দিয়ে। আর এর ভিতরে রয়েছে কি একটা রিভার, তার নাম কি? দেশের নামও কঙ্গো, নদীর নামও কি বলো? কঙ্গো। কঙ্গো। দেখো এখানে কিন্তু কঙ্গো দুটো অংশে ভাগ হয়ে গেছিলো, পরে পরে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে কি রিপাবলিক অফ দ্য কঙ্গো, আর একটা হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো। তাহলে এইখানে যদি আমরা একটু কঙ্গো রিভার সার্চ দিই দেখি তো, তাহলে কোন দিক দিয়ে সে উঠছে সেটা খেয়াল করতে হবে। CONGO কঙ্গো রিভার। দেখো রিপাবলিক অফ দ্য কঙ্গো, তার মানে পাশের দেশের সাথে রিলেটেড। এই যে কঙ্গো রিভার, এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই যে ইমেজটা এই ভিতর দিয়ে মনে করো সে যাচ্ছে। এটা কি কোন দিক থেকে আসছে? এই যে কঙ্গো রিভার, হ্যাঁ কঙ্গো রিভার, কঙ্গো রিভার উৎপত্তিস্থল কোথায় এইভাবে আমরা দেখতেছি। আচ্ছা এই দিক থেকে আসছে না, দেখো এটার এইখানে হার্ট, দেখো এটা কি এখানে এই দিক থেকে আসছে, এই দিক থেকে এসে 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 কঙ্গো রিভার মিশছে কার সাথে? এইখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে এই যে এইখানে মিলে গেছে কার সাথে বলো তো? আটলান্টিক মহাসাগরের সাথে, তাই না? হ্যাঁ, আটলান্টিক মহাসাগরের সাথে মিলেছে। তার মানে দুইটা কঙ্গো রিভারটা হচ্ছে দুইটা মানে কঙ্গোর দেশের এই মাছ দিয়ে বর্ডার এলাকা বলা যায়, অনেকটা বর্ডার এলাকা। আচ্ছা তো যাই হোক আমরা দেখলাম, তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি তাহলে ব্রিটেন থেকে আসা, তাই না? এই যে এটা হচ্ছে কি আমাদের ব্রিটেন কোথায়, ইংল্যান্ড কোথায়? এই যে এখানে, তাই তো? এখান থেকে নদী পথে এইখান দিয়ে এসে এখানে ঢুকছে, কারণ সে অলরেডি কোন দেশীয় হয়েছিল, নেভিতে কাজ করতো। কোন দেশের? ইংল্যান্ডের। ব্রিটিশ নেভি, তাই তো? তো সেই হিসাবে নিশ্চয় ব্রিটিশ কলোনি ছিল এই দেশে, তাই তাকে আসতে হয়েছে। তাই বলছি এটা হচ্ছে তার মধ্যে তার জন্য কি খুবই ডিফাইনিং, মানে কি এটা সবচেয়ে উল্লেখযোগ্য সিগনিফিক্যান্ট একটা এপিসোড ছিল, তার জীবনের ঘটনা ছিল, যেখানে সে আসছিল কোথায়? কঙ্গো রিভারে আসছিল, বেলজিয়াম কঙ্গো। কারণ কি কঙ্গো কোন দেশের ছিল বলো? দেখো কঙ্গো ওয়াজ কলোনাইজড বাই হুইচ কান্ট্রি? দেখো কাদের ছিল তারা? বেলজিয়াম। এই যে বেলজিয়াম, সেই থেকে আসছে কি বেলজিয়ান। হ্যাঁ, ইট ওয়াজ ইনিশিয়ালি হেল্ড দ্য প্রাইভেট প্রপার্টি অফ কিং লিওপার্ড দ্য সেকেন্ড ফ্রম এত নন অ্যাজ দ্য কঙ্গো ফ্রি স্টেট বিফোর বিকামিং অ্যান অফিসিয়াল বেলজিয়ান। দেখো বেলজিয়ান কলোনি, বেলজিয়ান কঙ্গো যাকে বলা হচ্ছে, ফ্রম 1908 আনটিল ইটস ইন্ডিপেন্ডেন্স ইন 1960। তাহলে 1960-তে ইন্ডিপেন্ডেন্ট অর্জন করে, তার আগ পর্যন্ত 1908 সাল পর্যন্ত, তাই তো? 1908 সাল থেকে 1960 সাল পর্যন্ত বেলজিয়ান কঙ্গো হিসেবে পরিচিত। যেমন হচ্ছে কি ব্রিটিশ ইন্ডিয়া বলতো না, যখন ব্রিটিশদের অধীনে ছিল ইন্ডিয়া, কি বলা হতো? বলা হতো কি ব্রিটিশ ইন্ডিয়া। তো এরকম বেলজিয়ান কঙ্গো। তাহলে বেলজিয়াম কোন দেশ, মানে কোন মহাদেশের বলো? কোন মহাদেশে অবস্থিত বেলজিয়াম? আফ্রিকা মহাদেশে। হ্যাঁ হায় হায়, কঙ্গো আফ্রিকা, কিন্তু বেলজিয়াম এটা তো ইউরোপের। এই যে লন্ডনের পাশে বেলজিয়াম, এই যে দেখতে পাচ্ছ, এই যে বেলজিয়াম, তারপর ফ্রান্স, এইগুলো পাশাপাশি দেশ, বোঝা গেল? এই যে জি স্যার। হ্যাঁ, ম্যাপ সম্পর্কে বুঝলে আরও ভালো লাগবে যে কোথা থেকে যাচ্ছে, কীভাবে যাচ্ছে। অতএব এই জাতীয় যেগুলো মোটামুটি, যেমন প্যাসেজ টু ইন্ডিয়া, হার্ট অফ ডার্কনেস, হয়তো এরকম কিছু আছে যেগুলো এক দেশের মানুষ আরেক দেশে যাচ্ছে, কীভাবে যাচ্ছে, কোন নদী দিয়ে যাচ্ছে, এগুলো একটু ম্যাপটা মাথায় রাখবা। এখন থেকে ম্যাপ পড়বা, বুঝতে পারছো? যদি সরকারি চাকরি টাকরি দেওয়ার ইচ্ছা থাকে পরীক্ষা, তাহলে একটু ম্যাপটা এখন থেকেই পড়ার চেষ্টা করবা। ইংরেজি সাহিত্য যখন পড়তেছো, তখন যে কোনো স্থানের নাম আসলে, যে কোনো দেশের নাম আসলে ওই ম্যাপটা একটু দেখে নিবা, দেখি তো কোন দেশের কথা বলতেছে, এ রাইটার কোন দেশের। এই যে ইউক্রেন, হ্যাঁ দেখো ইউক্রেন এবং রাশিয়া কি পাশাপাশি দেশ না? এই যে পাশাপাশি দেশ, ঠিক আছে? তার বাদ ছিল দেখো পলিশ, ইউক্রেন, এই যে রাশিয়া, হ্যাঁ, তারপর ইউনাইটেড কিংডম, আর হচ্ছে বেলজিয়াম। দেখো এখানে কয়েকটা দেশ জড়িত, কয়েকটা দেশের নাম। তাহলে সেখান থেকে
আমরা চলে আসতেছি আরও দুটা দেশের নাম দেখো, তাহলে কঙ্গো নামে আমরা আবার দুটো দেশ পাচ্ছি, কারণ এটা ভাগ হয়ে গেছে দুইটা। হ্যাঁ, কি কথা বুঝতে পারছো? তো এইভাবে এই জন্য নাম বলা হচ্ছে কি দ্য বেলজিয়ান কঙ্গো। তাহলে কঙ্গো রিভার, তাহলে বেলজিয়ান কি কোনো আফ্রিকান দেশ না, একটা ইউরোপিয়ান কান্ট্রি দ্যাট ডোমিনেটেড অর কলোনাইজ দ্য কঙ্গো পিপল। তাহলে দেশটার নাম কঙ্গো, আবার রিভারের নামও কি কঙ্গো। 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 একদম হার্ট দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, কঙ্গোর দুইটা কঙ্গের মাঝখান দিয়ে, তখন দুটো ছিল না, একটাই ছিল, তাহলে একদম মাঝখান দিয়ে বয়ে গেছে। আর এখানে কি দেখতেছি আমরা, দ্য ব্রুটালিটি অ্যান্ড হিপোক্রেসি হি উইটনেসড। আর ওখানে গিয়ে তিনি যা দেখলেন, বেলজিয়ান কঙ্গোতে গিয়ে দেখলেন কি ব্রুটালিটি অ্যান্ড হিপোক্রেসি, ভণ্ডামি, নিষ্ঠুরতা, মানে বাইরের থেকে মনে হচ্ছে তারা কঙ্গো দেশের জন্য অনেক কিছু করতেছে, কিন্তু আসলে কিছুই করতেছে না, বরং তাদেরকে আরও বেশি ডমিনেট করতেছে, এক্সপ্লয়েট করতেছে। তাই তিনি বলছেন দ্য ব্রুটালিটি অ্যান্ড হিপোক্রেসি উইটনেসড ইন দ্য ইউরোপিয়ান ইম্পেরিয়াল এন্টারপ্রাইজ লেট হিম প্রোফাউন্ডলি ডিসিলিউশনড। হ্যাঁ, যে ইউরোপিয়ান যে শিক্ষা, ইউরোপিয়ান যে আইডিয়াল, যে ধর্ম, সেগুলোর প্রতি তিনি একদম পুরো ডিজিলিউশন হয়ে যান। দিস এক্সপিরিয়েন্স বিকেম দ্য বেসিস ফর হিজ লেটার নভেলা হার্ট অফ ডার্কনেস, ওয়ান অফ দ্য মোস্ট হন্টিং ইন্ডিকমেন্ট মানে বুঝো, হন্টিং তো বুঝি নাকি আমরা, হন্টিং মানে কি ভয়াবহ, ভয়ানক নাকি, সবসময় যেটা আমাদের মনের ভিতরে আতঙ্ক তো তৈরি করে দেয়। হ্যাঁ, আচ্ছা মিনিংটা দেখি। দেখো, হান্টিং ইন্ডিকেট রেফার্স টু স্ট্রং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং অ্যান্ড পারসিস্টেন্ট অ্যাকুইজিশন। ইন্ডিকেট মানে অ্যাকুইজিশন, অভিযোগ, এভিডেন্স দ্যাট হাইলাইট আ সিভিয়ার ফেইলার, রং ডুইং অর ইমর্টালিটি ইন আ পার্সন, সিস্টেম আর সোসাইটি। মানে তাহলে কোনো ব্যক্তি বা কোনো সিস্টেম বা সোসাইটির প্রতি, তাই তো, তাদের রং ডুইংয়ের জন্য, ইমোরালিটির জন্য যে অ্যাকুইজিশন করা হয়, তাই তো, যে ধরনের মানে কি বিদ্বেষপূর্ণ মনোভাব দেখানো হয়, সেটা হচ্ছে হন্টিং ইন্ডিকমেন্ট। আর একটা তথ্য হলো এখানে নভেলা বলতেছে, নভেলা আর নভেলার মধ্যে পার্থক্য কি, এটা নিশ্চয়ই ভাইবাদে তোমাদের ধরে, কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে এখন থেকেই। হ্যাঁ, নভেলা কি বলো, একটা শর্ট, বড় আর নভেল থেকে ছোট। হ্যাঁ, কিন্তু তার মধ্যে একটু আরেকটু খেয়াল রাখতে হবে যে ওয়ার্ড লিমিট বা এগুলো বলতে হবে, তাই না? দেখো, নভেলা ইজ আ ওয়ার্ক অফ ফিকশন 17,500 থেকে 40,000-এর ভিতরে। হ্যাঁ, দেখো, দ্যাট ইজ লঙ্গার দ্যান আ শর্ট স্টোরি বাট শর্টার দ্যান আ নভেল, টিপিক্যালি রেঞ্জিং ফ্রম 17,500 টু 40,000 ওয়ার্ডস। এটা হচ্ছে নভেলা, ডিজাইন টু বি রেড ইন ওয়ান সিটিং, যেটা এক সিটিংয়ে পড়তে হবে। এই যে হার্ট অফ ডার্কনেস কি এক সিটিংয়ে পড়ে ফেলা সম্ভব, যদি আমরা সেরকম ফাস্ট রিডার হয়ে থাকি আর কি, যদি আগ্রহ থাকে। অন্যদিকে আর নভেল ইজ লঙ্গার ন্যারেটিভ ইউজুয়ালি এক্সিডিং 40,000 টু 50,000 ওয়ার্ডস, মানে তার চেয়ে বেশি, শুধু এর ভিতরে না, ফিচারিং মোর কমপ্লেক্স প্লটস, ক্যারেক্টার্স অ্যান্ড সাবপ্লটস। ওখানে সাবপ্লট থাকে, আর এখানে একটাই প্লট থাকে, ছোট শর্ট স্টোরি থেকে একটু বড় এইটা, তাহলে হচ্ছে 17,000 থেকে, তাই না? তাহলে এই জায়গাটা এটাকে বলা হচ্ছে কি নভেলা। কারণ নভেল তো আমরা পড়েছি কি, ওই যে টম জন্স পড়ছিলাম না থার্ড ইয়ারে, বলো, টম জন্স কি যত নভেল পড়েছে তার ভিতরে কি সবচেয়ে বেশি বড় না ওটা? জি স্যার। তো ওইগুলো ওইরকম আর কি। তো যাই হোক, তাহলে ইন্ডিকমেন্ট অফ এ কলোনিয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড দ্য হিউম্যান ক্যাপাসিটি ফর এভিল, যে মানুষ কত এভিল হতে পারে, কত খারাপ হতে পারে, সেটা দেখানো হয়েছে। হ্যাঁ, দ্য কঙ্গো জার্নি ট্রান্সফর্ম কনরাডস মোরাল ভিজন, ডিপেন্ডিং হিজ বিলিফ ইন দ্য ডার্কনেস অ্যাট দ্য কোর অফ সিভিলাইজেশন। হ্যাঁ, যে সিভিলাইজেশনের মধ্যেও যে ডার্কনেস থাকে, ইউরোপিয়ানরা নিজেদেরকে সিভিলাইজড বলতেছে, তাই তো, তারা বলতেছে দে আর দ্য লাইট গিভার্স, বাট অ্যাকচুয়ালি দে হ্যাভ দেয়ার ওন ডার্কনেস, দে আর ক্রুয়েলি এক্সপ্লয়েটিং দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, তাই তো, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিদের কিছু তারা এক্সপ্লয়েট করতেছে, তারা করেছে। হ্যাঁ, ইউরোপের মানে কি বলবো, যতগুলো দেশ ছিল যারা মোটামুটি কলোনি করেছে, ইন্দোনেশিয়া থেকে শুরু করে এইদিকে আফ্রিকা, তাই তো, মানে এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, আমেরিকা মহাদেশ, কোন মহাদেশ বাদ গেছে যে তাদের মানে সে থাবার নিচে আসেনি বলো? প্রত্যেকটা মহাদেশে তারা কি করেছে, তাদের সে কলোনি স্থাপন করেছে, এবং তাদেরকে কি আদর যত্ন করেছে, কলোনি স্থাপন করে মানুষ করেছে না স্যার। তাদের মেন উদ্দেশ্য কি ছিল? বিজনেস, তাই তো, টু এক্সপ্লয়েট দ্য ওয়েলথ দ্যাট ইজ ফাউন্ড দেয়ার, যেগুলো পাওয়া যাবে সেখানে সেগুলোই তারা নিয়ে আসবে, এই ছিল তাদের হচ্ছে মেন্টালিটি। ওকে, তো এই হলো ব্যাপার। তো আমরা এটুকু একটু দেখলাম যে যেহেতু আমাদের মূল গল্পটা পড়তেছি, তার মানে যে গল্পটা আমরা পড়তেছি এটা কি তার ব্যক্তিগত লাইফের সাথে রিলেটেড, তাহলে এই জাতীয় ব্যক্তিগত লাইফের সাথে রিলেটেড বা এক্সপিরিয়েন্স সাথে রিলেটেড এই জাতীয় নভেলগুলোকে বা রাইটিংগুলোকে আমরা কি বলি, কি জাতীয় রাইটিং? অটোবায়োগ্রাফিক্যাল। হ্যাঁ, অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং। এই তো ট্রানজিশন টু রাইটিং।
তো পরবর্তী তিনি রাইটিংয়ের প্রতি মনোযোগ দিয়ে দেন। কত বছর বয়সে? আফটার লিভিং দ্য সি ডিউ টু পোর হেলথ অ্যান্ড ইমোশনাল, এই যে ইমোশনাল এক্সাস্টন, না তিনি আর ভালো লাগছে না এসব জিনিস। কনরাড টার্ন টু রাইটিং ইন ইংলিশ, আর রিমার্কেবল অ্যাচিভমেন্ট কনসিডারিং ইট ওয়াজ হিজ নেটিভ। দেখো তার নেটিভ ল্যাঙ্গুয়েজ ছিল না, তারপরে তিনি এটা বড় ধরনের অবদান রাখছেন। হিজ ফার্স্ট নভেল অ্যালমেয়ার্স ফলি সেট ইন মালাই মানে আর্কিপেলাগো, যেটা মালাই মানে বুঝো তো, হ্যাঁ এটা জায়গা, তাই তো, দেশের নাম মানে এলাকার নাম, সরি। আর্কিপেলাগো অলরেডি demonstrated his gift for evoking atmosphere and moral tension. It was found by an outcast of the islands, arekta, further exploring isolation and corruption in colonial setting. সাবধান, পিচ্চিকে কোলে নিয়ে তোমাদের ক্লাস নিচ্ছে, বুঝতে পারছো? এতক্ষণ বুঝতে পারছি না? না স্যার, এই যে কোলে আছে আমার, হ্যাঁ মাঝে মাঝে একটু কাজ করতেছে। তাহলে আপনি মাউস টাউস চালাইছেন কিভাবে? হ্যাঁ ও কোলে আছে, আর এদিকে হাতে আছি, এই যে হাতে চালাচ্ছি। সকালে উঠে দেই কান্না, হ্যাঁ এখন কোলে নিতে হবে তারে। স্যারও সুপার পাদার হয়ে গেছে। সব একসাথে চালাতে হচ্ছে নাকি? আচ্ছা যাক, তাই বলছে ইট ওয়াজ ফলোড বাই অ্যান আউটকাস্ট অফ দ্য আইল্যান্ডস ফার্দার না তো আচ্ছা আচ্ছা, তাই বলছে কি এখানে দেখো, ফার্দার এক্সপ্লোরিং আইসোলেশন অ্যান্ড করাপশন ইন দ্য কলোনিয়াল সেটিংস। বলে উঠে যাচ্ছে কর্নার্স আর্লি ওয়ার্কস ডিড নট অ্যাচিভ গ্রেট কমার্শিয়াল সাকসেস। প্রথম দিকে কমার্শিয়াল সাকসেস মানে কি, তিনি হয়তো নভেলে লিখেছেন কিন্তু মানুষজন হয়তো কি কেনেনি নাকি পরবর্তীতে, বাট দে অ্যাট্রাক্টেড ক্রিটিক্যাল অ্যাটেনশন ফর দেয়ার সাইকোলজিক্যাল রিয়েলিজম অ্যান্ড স্টাইলিস্টিক ইনোভেশন। তো যাক ওগুলো আর পড়ছি না, আমরা একটু শুধু এটাকে দেখি, হার্ট অফ ডার্কনেসের ব্যাকগ্রাউন্ডটা দেখে আমরা চরপ যাবো। বলছে পারহ্যাপস কনরাডস মোস্ট ফেমাস ওয়ার্ক হার্ট অফ ডার্কনেস। একজন মানুষকে বিখ্যাত করে মনে হয় দুই একটা ওয়ার্ক, তাই না? অনেকগুলো সে হয়তো কাজ করে, গান বলো, নভেল বা রাইটিং বলো। একজন মানুষ খ্যাতি অর্জন করে বেশিতে না, দুই একটাতেই। লিখতে লিখতে এমন একটা লেখা হয়ে যায় যেটা তাকে খ্যাতির শীর্ষচূড়ায় পৌঁছে দেয়। আবার অনেক রাইটার রয়েছে, যেমন রবীন্দ্রনাথের, আমরা সব গল্প কিন্তু পড়ি নাই, পড়ছি, তিনি কিন্তু অনেক লিখেছেন। আমার রবীন্দ্রনাথকে মনে হয় কি বিশ্বের মধ্যে সবচেয়ে সেরা একজন অথর, হ্যাঁ ওকে পার করা কঠিন, তাই নাকি? তার যে রাইটিং ভলিউম যেটা আছে, ভলিউম এত বেশি। আর কেউ আছে এরকম আমাদের জানা মতে, বলো তো? স্যার খাওয়া দাওয়া বাদ দিয়ে সবসময় মনে হয় হ্যাঁ তিনি গান লিখেছেন, উপন্যাস লিখেছেন, নাটক লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, গল্প লিখেছেন, কবিতা লিখেছেন। মানে বাদ গেছে কি তার ইয়া থেকে? শেক্সপিয়ার কি লিখছে? শুধু সনেট আর সনেট কবিতা, আর কি লিখছে? ড্রামা লিখছে, প্লে। হ্যাঁ প্লে লিখছে। আর রবীন্দ্রনাথ কি নেই, কি লেখেনি তিনি? এপিক পর্যন্ত লিখেছেন, হ্যাঁ ভ্রমণ কাহিনী লিখেছেন, জীবনী লিখছেন। আর কি লাগে? তা আমি ভাবি যে ওই লোকটা মানে সময় পাইলো কিভাবে এত লেখার, বলো? এত লেখার সময় পায় কিভাবে? ঘুমাইছিল নাকি? আবার এর ভিতরে সে অনেক কিছুই করছে নাকি? রাজনীতির সাথে যুক্ত হয়েছে, রাজনৈতিক, তাই তো, মতাদর্শ প্রদান করেছে। হ্যাঁ এরকম একজন গ্রেট মানুষ আর পৃথিবীতে দ্বিতীয়টা আছে বলে আমার কাছে মনে হয় না, আমার অন্তত সাহিত্যের দিক থেকে, ঠিক আছে? মানে অনেকেই লিখেছে, অনেকেই গ্রেট, কিন্তু মানে ওকে আমার মনে হয় সুপার গ্রেট মনে হয়, বুঝতে পারছো? মানে তার লেখা ধরনগুলো এত বেশি গভীর এবং তার আইডিয়াগুলো, আদর্শগুলো এত বেশি গভীর যে তুমি যদি না পড়ো তাহলে ওনাকে জাজ করতে পারবে না, বুঝতে পারছো? এগুলো পড়তে হবে। শুধু রবীন্দ্রনাথকে নিয়ে একটা গবেষণা করা যায়, বুঝতে পারছো? যে তিনি এত লেখালেখি করছেন, কিভাবে কি লিখছেন, কি তত্ত্ব, তার আদর্শতা কী। হ্যাঁ তাহলে রবীন্দ্রনাথ ব্যক্তিগত মানুষ কেমন ছিলেন, তারপরে তার ফ্যামিলি লাইফ কেমন ছিল, তারপরে তার সাহিত্যিক হিসাবে তিনি কি করেছেন, বিভিন্ন দেশও ভ্রমণ করছেন, হ্যাঁ এবং তিনি ভ্রমণ কাহিনী লিখছেন এবং শিক্ষা নিয়ে, সমাজ নিয়ে যে সকল আদর্শগত তুলনা তিনি করেছেন, তো বাংলাদেশ বা বাঙালিদেরকে তিনি যেভাবে দেখছেন, মানে মনে হবে যেন এরা কোনো জাতিই না, বুঝতে পারছো? এইরকম আমরা। তো যাই হোক, তাই বলছি পারহ্যাপস কনরাডস মোস্ট ফেমাস ওয়ার্ক হার্ট অফ ডার্কনেস টেলস দ্য স্টোরি অফ চার্লস মার্লো, আর সে সেইলার। দেখো সে কিন্তু, দেখো কনরাড কিন্তু নিজে, মনে করবা নিজেই চরিত্রটা গ্রহণ করেছে। কোনটা? চার্লস মার্লো।
সে হচ্ছে একজন সেলার হু ট্রাভেলস আপ দ্য কঙ্গো রিভার টু মিট মিস্টার কার্জ অ্যান আইভরি ট্রেডার রেভার্ড অ্যান্ড ফেয়ার্ড ফর ইস পাওয়ার ওভার দ্য নেটিভস। তো দেখো, তাহলে সে কঙ্গো রিভার দিয়ে সে গিয়েছিল কোথায়? বেলজিয়ান কঙ্গোতে। কার সাথে সাক্ষাৎ করতে? মিস্টার কার্স নামে একজন ব্যক্তির সাথে, তাই তো? সে ছিল কেমন একজন? সে ছিল আইভরি ট্রেডার, ব্যবসায়ী। আর সে এমন ব্যক্তি ছিল যে তার পাওয়ারের জন্য শুধু তার ক্ষমতার জন্য নেটিভেরা তাকে শ্রদ্ধা করতো এবং ভয় করত। নেটিভ মানে কারা হবে তাহলে বলো? নেটিভ মানে কারা? স্যার কঙ্গোর ওই পিপলটা। হ্যাঁ, কঙ্গোবাসীরা। দ্য আইভরি কি বলতো? আইভরি কি জিনিস? স্যার এক ধরনের একটা পাথর। না 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 না, স্যার হাতির দাঁতের যে সাদা অংশ। হাতির দাঁত, ঠিক আছে তো? এই যে হাতির দাঁত। তাহলে হাতি পাওয়া যায় কোন মহাদেশে বেশি বলো তো? আফ্রিকা। আফ্রিকাতে, হ্যাঁ। আর তারা কঙ্গোতে গেছে বিশেষ করে এই আইভরির জন্য। নেটিভদের দিয়ে কি করাতো? হাতি টাতি হত্যা করাতো, আর ওই দাঁতগুলো তারা গ্রহণ করতো। কে কত আইভরি সংগ্রহ করতে পারে, আর এগুলো দিয়ে এরকম চুরি মালা এগুলো তৈরি করতো। তাহলে চিন্তা করো, মানে আমরা মানুষরা কেমন জানি। এই শোপিসের দরকার আছে বলো? একটা হাতি মেরে আর একটা হাতির শোপিস করার দরকার আছে বলো? না হ্যাঁ, স্যার। দেখো, হাতি মেরে আইভরি দিয়ে এরকম একটা মানে কি আনারস তৈরি করার শোপিস করার দরকার আছে আমার? না স্যার। দেখো, এইগুলো দিয়ে তারা এই করেছে। অদ্ভুত অদ্ভুত ইচ্ছা। হ্যাঁ, তারা এই জাতীয় নকশা ডিজাইন করেছে, ঘরে টাঙায় রাখছে। দরজার হাতল বানাইছে। দেখো, এটা হচ্ছে কি দরজার হাতল, আইভরি দিয়ে বানাইছে। চিরুনি বানাইছে, ঠিক আছে? এইভাবে তারা কি করছে, দেখো এই জিনিসগুলো তৈরি করেছে। হ্যাঁ, বাদ্যযন্ত্রের খুঁটিখাটি বানাইছে, এই যে মূর্তি বানাইছে। তো এইগুলো হচ্ছে আইভরি দিয়ে। এই দেখো দেখো, এই হাতি তৈরি করছে, হাতি মেরে হাতির দাঁত দিয়ে হাতির দাঁতের শোপিস তৈরি করছে, বুঝতে পারছো? তারপরে এই যে মেয়েদের যে সকল অলঙ্কার টলঙ্কার এগুলো দিয়ে তৈরি করা হয় আইভরি দিয়ে। এগুলো ইউরোপিয়াতে খুব চলতো, কারণ তারা অলরেডি আধুনিক হয়ে গেছে। এত আধুনিক হয়ে গেছে যে পশু হত্যা করে তাদের সৌন্দর্যের অর্নামেন্ট তৈরি করতে হবে, ঠিক আছে? তো সেই আইভরি সংগ্রহ করতো তারা, আইভরিটা সেখান থেকে নিত এবং ইউরোপে পাঠাতো। তাই বলছে দ্য নভেলা ট্রান্সসেন্ডস ইস কলোনিয়াল সেটিং টু বিকাম আ সিম্বলিক জার্নি ইনটু হিউম্যান সাইকি। আর এর মাধ্যম দিয়ে শুধু এটা যে মানে বাহ্যিক যে কঙ্গো এবং ইউরোপিয়ানদের যে একটা তুলনা হয়েছে তা না, সাথে সাথে ইউরোপিয়ানদের যে হিউম্যান সাইকিটা, মানসিকতাটাকেও তিনি তুলে ধরেছেন। যে মানুষ যখন এই ডার্কনেসে ঢুকতেছে, আফ্রিকাতে ঢুকতেছে, তার হৃদয়টা এমনিতে ডার্ক হয়ে যাচ্ছে। বলছে থ্রু মার্লোস ফ্র্যাগমেন্টেড ন্যারেশন কনরাড এক্সপ্লোরস দ্য থিন লাইন বিটুইন সিভিলাইজেশন অ্যান্ড স্যাভেজারি। যে আসলে ইউরোপিয়ানরা এখানে যা করতেছে সিভিলাইজেশনের নামে, এটা কি আসলে সিভিলাইজেশনের কোনো প্রক্রিয়া চলতেছে, নাকি এখানে নিষ্ঠুরতার সর্বশেষ পর্যায়ে পৌঁছে যাওয়া হয়েছে? এমনও হয়েছে যে মানুষকে হত্যা করে তার মাথাটা কি করা হয়েছে, ওই লাঠির বা পোস্টের উপর টাঙিয়ে রাখা হয়েছে যাতে অন্য মানুষরা ভয় পায়। এগুলো কি মানুষকে শিক্ষা দেওয়ার প্রক্রিয়া বলো? না স্যার। হ্যাঁ, তা বলছে দ্য মোরাল ব্লাইন্ডনেস, এটাকে তিনি বলছেন মোরাল ব্লাইন্ডনেস। তারা বুঝতে পারতেছি না যে মোরালিটি কি। দ্যাট অ্যালাউস ইম্পেরিয়ালিজম টু থ্রাইভ। হ্যাঁ, আমরা কি অপরাধ জানি? আমরা অপরাধ কি? আমরা অনেক সময় অপরাধ তো বুঝি না যে অপরাধটা কি জিনিস। আমরা অপরাধই বুঝি না যে কোনটা করলে অপরাধ হয়। হ্যাঁ, তা বলছে দ্য ডার্কনেস অফ দ্য টাইটেল রেফার্স নট অনলি টু আফ্রিকান উইল্ডারনেস বাট অলসো টু দ্য মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল করাপশন উইদিন মডার্ন ম্যান। এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। সিম্বলিকলি তিনি দেখাতে যাচ্ছেন কি, যে আফ্রিকান মানুষদের মধ্যে হয়তো শিক্ষা দীক্ষা নাই, দে আর ডিভয়েড অফ দ্য লাইট অফ এডুকেশন, হ্যাঁ, civilization, so they have been called as dark. But ultimately this darkness goes towards the white people because morally or spiritually they are darker than the dark people of the Africa. আফ্রিকার ডার্ক পিপলদের থেকে তাদের হৃদয়টা আরও বেশি ডার্ক। তাই বলছে যে বাট অলসো দ্য মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল করাপশন উইদিন মডার্ন ম্যান। হার্ট অফ ডার্কনেস প্রোফাউন্ডলি ইনফ্লুয়েন্স লেটার রাইটার্স। ওটা গেল, তার প্রোফাইল এটা কেমন ছিল। যেমন আমরা যেমন থিমেটিক আইডিয়াতে যে একটা বড় থিম, এটা ইম্পেরিয়ালিজম অ্যান্ড সিভিলাইজেশন। থ্রু দ্য ওয়ার্কস অফ হার্ট অফ ডার্কনেস হি এক্সপোজেস দ্য হিপোক্রেসি অফ ওয়েস্টার্ন ইম্পেরিয়ালিজম, কোশ্চেনিং হোয়েদার সিভিলাইজেশন ইজ ট্রুলি সুপিরিয়র টু স্যাভেজারি। যে স্যাভেজারি সিভিলাইজেশন নামে যে চালানো হচ্ছে সেটা কেমন। তো এইখানে আমরা আরেকটু দেখি ব্যাকগ্রাউন্ডটা। এগুলো যেহেতু কিছু কিছু তথ্য থাকবে যেগুলো আমাদের
প্রথমে হচ্ছে হিস্ট্রিক্যাল অ্যান্ড ইম্পেরিয়াল কনটেক্সট। এটা কেমন হলো? যেমন হার্ট অফ ডার্কনেস ওয়াজ রিটেন এট দ্য হাইট অফ ইউরোপিয়ান ইম্পেরিয়ালিজম। তাহলে ডিউরিং দ্য লেট 9th সেঞ্চুরি ইউরোপিয়ান ইম্পেরিয়ালিজম কবে থেকে শুরু হয় বলো তো? ইউরোপিয়ান কান্ট্রিরা ইম্পেরিয়ালিস্টিক আইডিয়া থেকে শুরু করে কবে থেকে জানা আছে? ইতিহাস তো পড়েছি আমরা। তোমাদের আইডিয়া কি কবে থেকে হতে পারে বলো? বলতে পারবো না? আমেরিকা আগে ছিল উন্নত চিন্তা ভাবনায়, না ইউরোপ ছিল? স্যার ইউরোপ ছিল। আর ইউরোপিয়ান কলোনি শুরু হলো কবে থেকে? শুরু হলো ওই যে রেনেসা থেকে। রেনেসা বুঝো? মনে আছে? জি স্যার, রেনেসাঁ। হ্যাঁ, যখন ধর্মীয় মুক্তি, রেনেসা, রিফরমেশন, সেই সময় থেকে তারা কি করলো, যার যেমন ইন্টারেস্ট সে তেমন বিষয়গুলোকে এক্সপ্লোর করা শুরু করলো। কেউ বৈজ্ঞানিক হওয়ার চিন্তা ভাবনা করলো, কেউ সাহিত্যিক হওয়ার চিন্তা ভাবনা করলো, কেউ হিউম্যান সাইকোলজি, কেউ হচ্ছে দ্বীপ আবিষ্কার করা নিয়ে শুরু হলো। হয়তো এরকমভাবে মোটামুটি যেগুলো হচ্ছে মানে ওই সমুদ্র পার্শ্ববর্তী রাষ্ট্র, যেমন হচ্ছে আমরা বলতে পারি পর্তুগাল। পর্তুগালের প্রথম নাবিক পর্তুগিজ, তাদেরকে পর্তুগিজ বলা হয়, তাই না? পর্তুগালদের মানুষদের তো পর্তুগিজ বলা হয় নাকি? তাহলে আমাদের এই ভারতীয় উপমহাদেশে যিনি প্রথম আসছিলেন তিনি কি ছিলেন? একজন পর্তুগিজ না? তার নাম কি ছিল? তার নাম কি ছিল? হ্যাঁ, ভাস্কো দা গামা। তার আগে আমেরিকা আবিষ্কার করছিলেন কে? কলম্বাস। এখন আমরা এই দুজনের নাম পাচ্ছি, তাই বলে কি এই দুইজনই প্রথম জার্নি শুরু করছিল প্রথম? নাকি তার আগে থেকেও আরও আগে থেকেও মানুষ এরকম নৌপথে, সমুদ্র পথে তারা যাতায়াত বা ভ্রমণ শুরু করে দিয়েছে? তা সেই যে ইউরোপিয়ান শুরু হয়েছে, জার্নি শুরু হয়েছে, ডিসকভারি করা শুরু হয়েছে, তারপর থেকে যখন তারা দ্বীপ আবিষ্কার করা শুরু করলো রবিনসন ক্রুসোর মতো, যে প্রথম তারা যে দ্বীপে উঠবে, যে দেশ যে দ্বীপে প্রথম উঠবে সেই দ্বীপটা সেই দেশের, মানে ইউরোপিয়ানরা এরকম একটা মানে সিন্ডিকেট করে নিল যাতে তারা মারামারি না করে একজন আরেকজনের সাথে। বুঝতে পারছো? যে প্রথম যে দ্বীপে যারা পা দিবে সেই দ্বীপটা সেই দেশের। কিন্তু প্রথম কলোনি কিন্তু ব্রিটিশরা করেনি, প্রথম কলোনি করেছে হল্যান্ড, তাই তো? তারপর হচ্ছে পর্তুগাল, বেলজিয়াম, এই দেশগুলো প্রথম করেছে। তারপরে ব্রিটিশরা যাওয়া শুরু করেছে রানীর অনুমতি নিয়ে 1600 সালের দিক থেকে, তাই তো? সেই সময় রানী কে ছিল 1600-তে? বলো। হ্যাঁ, কুইন এলিজাবেথের কাছ থেকে অনুমতি নিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করা হলো। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করে তারা ইস্টে আসলো, তাই তো? ইন্ডিয়াতে আসলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1610 সালের দিকে এসেই। এবার তারা শক্তিশালী হয়ে কিন্তু তারা করেছে, দখল করে নিয়েছে পর্তুগাল বা যারা ছিল, যারা প্রথমে তাদের সাথে মারামারি করে তারা কিন্তু কারণ তারা কিন্তু অলরেডি শিক্ষায় দীক্ষায় উন্নত হয়ে গেছে। আমরা জানি গ্রিস এবং রোম ছিল কি শিক্ষা দীক্ষায় সেই সময়ের জন্য সবচেয়ে উন্নত ধর্মীয় কালচারের দিক থেকে, কিন্তু ব্রিটিশরা আস্তে আস্তে শক্তিশালী হতে শুরু করলো। সেই যে শুরু হলো তারপর থেকে মোটামুটি তখন তারা দ্বীপ আবিষ্কার করা, ব্যবসা করা, এগুলো চালাতো মোটামুটি। কিন্তু ইম্পেরিয়ালিজম যে আইডিয়ালটা, যে এম্পায়ারকে সমৃদ্ধ করা, বড় করা, যেটা ব্রিটিশদের মাথায় ঢুকলো, যে আমরা যে দ্বীপ আবিষ্কার করব, যে দেশ আবিষ্কার করব, সেটা হচ্ছে আমার এম্পায়ার বা সাম্রাজ্যের অধীনে থাকবে। তাই ওই যে ব্রিটিশ সাম্রাজ্য যেটা আমরা বলি থাকে, ব্রিটিশ এম্পায়ার, তাহলে ইন্ডিয়া কি ছিল? ব্রিটিশ এম্পায়ারের অধীনে ছিল। আমেরিকা ব্রিটিশ এম্পায়ারের অধীনে ছিল। অস্ট্রেলিয়া ব্রিটিশ এম্পায়ারের অধীনে ছিল। মোটামুটি আফ্রিকা এবং এশিয়া মহাদেশের অনেক দেশ ব্রিটিশ এম্পায়ারের অধীনে ছিল, ঠিক আছে? এছাড়াও ফ্রেঞ্চ এম্পায়ার রয়েছে, রোমান এম্পায়ার রয়েছে, তাই তো? আমরা জানি এগুলো। এম্পায়ার মানে কি? একটা দেশের বাইরেও, তার সীমানার বাইরেও কি প্রভাব বিস্তার করা এবং দখলে নিয়ে আসা, তাই না? কলোনি স্থাপন করে সেই এম্পায়ারকে বড় করা। তাই এইরকম ইউরোপিয়ান এম্পায়ার যখন চলছিল, সেটা সবচেয়ে হাইটে পৌঁছালো কখন? মানে সর্বোচ্চ পৌঁছালো হচ্ছে 19th সেঞ্চুরিতে, ঠিক আছে তো? 19th সেঞ্চুরি মানে কত? 1801 সাল থেকে 1900 সাল পর্যন্ত, এই সময়ে। হ্যাঁ, লেট 19th সেঞ্চুরি, অ্যান এরা অফেন কল দ্য এজ অফ এম্পায়ার, এটাকে এজ অফ এম্পায়ার বলা হয়। বাই দ্য 1880s ইউরোপিয়ান পাওয়ার হ্যাড বিগ্যান কার্ভিং আপ, দেখো মানে চাচ্ছে খুব আফ্রিকা, তাই তো? ইন হোয়াট বিকাম নন অ্যাজ স্ক্র্যাম্বল ফর আফ্রিকা, আফ্রিকার জন্য যেন সবাই আগ্রাসী হয়ে উঠল। আফ্রিকান মহাদেশে অধিকাংশ দেশ কোন ইউরোপিয়ান দেশের অধীনে ছিল বলতে পারবা? বলো। ব্রিটিশদের নাকি কোন দেশের? ব্রিটিশদের।
দেখি তো আফ্রিকান কান্ট্রিজ ওয়ার মোস্টলি কলোনাইজ বাই ড্যাশ ড্যাশ। দেখো কাদের দ্বারা ছিল, দুইটা দেশ বেশি ছিল সবচেয়ে। এটা হচ্ছে কি বলো, প্রাইমারি কলোনাইজার ওয়ার ব্রিটেন এবং ফ্রান্স। এই জন্য দেখবা যে কোনো দেশের ভাষা হচ্ছে ইংরেজি, আবার কোনো দেশের ভাষা হচ্ছে ফ্রেঞ্চ। এই আফ্রিকান এই দেশগুলোতে ফ্রেঞ্চ অনেক দেশ রয়েছে, তাই তো? ফ্রেঞ্চ মানে কি বলো, ল্যাঙ্গুয়েজ নিয়ে। তাহলে ওই যে ল্যাঙ্গুয়েজটাকে তারা কিন্তু ওইভাবে দিয়ে গেছে। আজকে আমেরিকার ভাষা ইংরেজি কেন বলো? আজ স্যার ব্রাজ- ব্রিটিশরা হ্যাঁ, ব্রাজিলের ভাষা দেখো, ব্রাজিলের ভাষা পর্তুগিজ কেন বলো? পর্তুগালরা এম্পায়ার। হ্যাঁ, আজ অস্ট্রেলিয়ার ভাষা ইংলিশ কেন? কারণ ওই তাহলে ব্রিটেন ব্রিটেনের ইয়া ছিল ওরা, তাই না? ওরা কি ছিল? আজকে যাদের অস্ট্রেলিয়া পাচ্ছি তারা কিন্তু চোর ডাকাত ছিল এক সময়ের। ওই ব্রিটিশরা করতো কি, তাদের দেশের যারা ওরকম শাস্তি পাইতো, অপরাধী হতো, তাদের এক্সাইল্ড হিসাবে ওই অস্ট্রেলিয়াতে নিয়ে এসে ফেলে যেত, বুঝতে পারছো? অস্ট্রেলিয়াতে নিয়ে এসে রেখে ফেলে চলে যেত। আজ তারা আজকে কি পৃথিবীর মধ্যে সবচেয়ে কেমন শিক্ষা দীক্ষায় সব কিছু উন্নত। শিক্ষার কথা ভাবলে হ্যাঁ বলো। স্যার এই ব্যাপারটা জানতাম না। জানতে না? হায় হায়, যে আজকে যে অস্ট্রেলিয়া তো দেখতেছো সেটা হচ্ছে একটা এক্সাইল্ড আইল্যান্ড ছিল, যেখানে ফেলে রেখে আসতো ওদেরকে চোর ডাকাত, ওখানে জেলখানা ছিল, ইয়া ছিল, বুঝতে পারছো? আজকে সেই অস্ট্রেলিয়া তোমরা পড়বা, এই যে ফোর্থ ইয়ারে আছে না, ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম আছে না তোমাদের? ওখানে চোর পড়বা। ডাকাত মিলে এত সুন্দর একটা দেশ করে ফেলছে। হ্যাঁ, আর বুঝতে হবে। আমাদের সিভিলাইজডরাই আমাদের দেশ হ্যাঁ। ভালো করে করতে হবে। তাই অস্ট্রেলিয়া কি কাউকে আজ পর্যন্ত ডমিনেট করছে? তারা কারোর সাথে মাথা ঘামায় বলো? বলো তো, না। আজ পর্যন্ত দেখছো যে অস্ট্রেলিয়া খুব মাথা ঘামাচ্ছে, কাউকে নিয়ে উত্তাল পাতাল করতেছে? এরকম হয় আসছে কখনো? আমরা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নামই জানি না, জানি? বুঝতে পারবা? না। হ্যাঁ, প্রধানমন্ত্রীর নামই জানো না। এরকম একটা শান্ত দেশ, কিন্তু শিক্ষার কথা মাথায় আসলে তিনটা দেশে মানুষ যেতে চায়, আমেরিকা, ইংল্যান্ড, আর কি বলো, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। তবে এর ভিতরে এখন সবচেয়ে শিক্ষার দিকে অধিকাংশ মানুষ চায় অস্ট্রেলিয়াতে, কারণ অস্ট্রেলিয়াতে শিক্ষা ব্যয় এখন খুব বেশি, বুঝতে পারছো? এবং শিক্ষা অনেক উন্নত, আমেরিকার থেকে উন্নত বলা যায়। হ্যাঁ, বিজ্ঞান মানে ইয়াতে মানে প্রযুক্তি বা এগুলোতে হয়তো বা তারা আমেরিকার বা ইংল্যান্ডের মতো শো করছে না, বিশেষ করে আমেরিকার মতো এত কিছু প্রযুক্তিগত আবিষ্কার তারা করতেছে না, কিন্তু শিক্ষা দীক্ষার দিক থেকে ওরা অনেক উন্নত। তা সেটাই বলছি যে এই ব্রিটেন এবং ফ্রান্স এই দুটা রাষ্ট্র কিন্তু মানে দেখো আরও তো অনেক আছে, সবাই মারামারি শুরু করে, কাড়াকাড়ি শুরু করা। হ্যাঁ, দেখো এই যে স্ক্র্যাম্বল ফর আফ্রিকা বলা হচ্ছে। ফর দ্য প্রাইমারি কলোনাইজার ওয়ার হু হেল্ড দ্য লার্জেস্ট টেরিটরিজ অ্যালং উইথ জার্মানি, পর্তুগাল, বেলজিয়াম, ইটালি, স্পেন, এরাও কি করেছে, দখল করেছে। হ্যাঁ, তো যাই হোক আমরা একটু দেখি। দেখো স্ক্র্যাম্বল ফর আফ্রিকা ফলোইং দ্য বার্লিন কনফারেন্স ইন 1884 to 1885 মোস্ট অফ দ্য কন্টিনেন্টস ওয়াজ ডিভাইডেড অ্যামং ইউরোপিয়ান। তারা একটা কনফারেন্স করলো, করে পুরো কি হলো, পুরো কন্টিনেন্ট আফ্রিকাকে তারা ভাগ করে নিল এবং ইউরোপিয়ান নেশনস আন্ডার দ্য প্রিটেক্সট, দেখো, অফ ব্রিঙ্গিং সিভিলাইজেশন, তারা এই ভান নিল যে আমরা ইউরোপিয়ানরা আফ্রিকাকে সিভিলাইজড করব। তাহলে আজ থেকে কত বছর আগে বলো? প্রায় 200, 250, 300 বছর আগে তারা ইউরোপের মানুষরা আফ্রিকাতে গেছে। আফ্রিকা কি উন্নত হয়েছে এখনো বলো? না স্যার, আফ্রিকার মানুষদের কথা মানে আফ্রিকার কথাটা মাথায় আসলে কি ধরনের মানুষ দেখতে পাই আমরা? সাদা ফকফকা, তাই তো, উন্নত খাবার খাচ্ছে, কোটটাই পরে ঘুরতেছে, এরকম বলো? না স্যার, না স্যার। হ্যাঁ, না খেয়ে মারা যাচ্ছে, পশুর মতো দেখতে, হাড় গুড় বার হয়ে গেছে, বাচ্চারা পচা জিনিস খাচ্ছে, হ্যাঁ, রান্না না করে খাচ্ছে, পোশাক নাই শরীরে, মাসি ভেন করতেছে তাদের শরীরের উপরে, এইরকম একটা, স্যার মাটি খাচ্ছে। হ্যাঁ, এরকম একটা মাটি খাচ্ছে, হ্যাঁ, মাটি খাচ্ছে, যা পাচ্ছে পানি, তারা পানি পাচ্ছে না, এইরকম একটা আমরা দেশ দেখতে পাই। তাহলে আজ থেকে 200, 250, 300 বছরও তাদের পরিবর্তন করতে পারলো না। কারা তারা? কোন সেই ইউরোপিয়ান নেশন যারা তাদেরকে উন্নত করার দায়িত্ব নিয়েছিল? তাই বলছে যে সিভিলাইজেশনের নামে এবং প্রোগ্রেসের নামে তারা কি করেছে,
তাদেরকে দখল করে নিয়েছে যে আমরা এই এলাকার সিভিলাইজ করবো, আমরা এই এলাকা সিভিলাইজ করবো, তাহলে প্রোগ্রেস টু প্রিমিটিভ পিপলস, এটা হচ্ছে তাদের একটা প্রিটেক্স ছিল, ভান ছিল মাত্র। বলছে হাউএভার বিনিথ দিস হিউম্যানিটেরিয়ান ক্লেমস, দেখো লে আ ব্রুটাল সিস্টেম অফ এক্সপ্লয়টেশন অ্যান্ড গ্রিড, তাহলে এই যে তারা ক্লেম করতেছে যে তারা নাকি অন্যদের উন্নত করবে, কিন্তু আন্ডারলাইংয়ে তারা কী করছে, এখানে একটা সিস্টেম চালু করেছে এক্সপ্লয়টেশন এবং গ্রিড। দ্য আফ্রিকান কলোনিজ আর সোর্স অফ র ম্যাটেরিয়ালস, যেটা ছিল আইভরি, রাবার, গোল্ড, এবং সেগুলো কী করতো, মার্কেট ফর ইউরোপিয়ান ইন্ডাস্ট্রি। দ্য মোস্ট ইনফেমাস এক্সাম্পল অফ ইম্পেরিয়াল ব্রুটালিটি, তাহলে ইম্পেরিয়াল ব্রুটালিটির নিষ্ঠুরতার সবচেয়ে বড় উদাহরণ পাওয়া যাচ্ছে কার কাছ থেকে, কিং লিওপোল্ড দ্য সেকেন্ডস কঙ্গো ফ্রি স্টেট, হুইচ সার্ভড অ্যাজ দ্য ডিরেক্ট ইন্সপিরেশন ফর হার্ট অফ ডার্কনেস। Although Leopold claimed to establish the Congo as a philanthropic venture to abolish slavery, তিনি চেয়েছিলেন কি, স্লেভারি অ্যাবলিশ করে কঙ্গোকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করবে, কিন্তু ইট বিকাম আ সাইট অফ হরিফিক অ্যাট্রোসিটিস। মিলিয়ন্স অফ কঙ্গোলিজ ওয়ার এনস্লেভড, মিউটিলেটেড অ্যান্ড কিল্ড অ্যাজ দ্য ইউরোপিয়ান কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এক্সট্রাক্টেড রাবার অ্যান্ড আইভরি থ্রু ফোর্স অ্যান্ড লেবার। তাদেরকে ব্যবহার করে, তাদেরকে কাজে লাগিয়ে তারা এইগুলোকে এক্সপ্লয়েট করে নিত, এক্সট্রাক্ট করে নিত ওদের মাধ্যমে। এই যে লিওপোল্ড, কিং লিওপোল্ড, কনরাড হ্যাভিং উইটনেস, তারা চিন্তা করো তো, আমরা আজ পর্যন্ত কোনো সাহিত্যকর্ম পাচ্ছি যেখানে ইউরোপিয়ানদেরকে আমরা সভ্য জাতি হিসাবে উন্নত আচরণ করতে দেখছি, বলো, যে তাদের কলোনির সাথে তারা খুব ভালো সম্পর্ক তৈরি করেছে, ভালো আচরণ করেছে? না স্যার। কোনো কিছু পাচ্ছি না, একটা ডার্ক একটা ইমেজ আমরা পাচ্ছি, তাই তো, ক্রুয়েল, তাই তো, ব্রুটালিটির একটা মানে বেস্ট এক্সাম্পল আমরা প্রতিনিয়ত পাচ্ছি। অতএব কনরাড হ্যাভিং উইটনেস দ্য কঙ্গো ফার্স্ট হ্যান্ড ইন 1890, ওই যখন তিনি গিয়েছিলেন, হোয়াইল এমপ্লয়েড বাই আ বেলজিয়ান ট্রেডিং কোম্পানি, was deeply affected by the cruelty he observed. His journey provided the raw material for Heart of Darkness and transformed his moral outlook. তাহলে তিনিও সেখানে গিয়েছিলেন যে হ্যাঁ তাই দেখি তো আমরা কী করি, গিয়ে ওখানে গিয়ে যা অবস্থা দেখলো, ঠিক অনেকটা কার মতো, আমরা ওই যে শুটিং অ্যান্ড এলিফ্যান্ট করেছিলাম, জি স্যার। হ্যাঁ সেখানে কি তিনিও একই, হ্যাঁ তিনিও তো চাকরি ছেড়েই দিলেন নাকি শেষ পর্যন্ত, পুলিশি চাকরি। অ্যান্ড ট্রান্সফর্ম হিজ মোরাল আউটলুক। The novel thus stands as a condemnation of imperial hypocrisy, exposing the gap between Europe's self-image as a bearer of civilization, এটা হচ্ছে বাহ্যিক ব্যাপার, হ্যাঁ একটা ইমেজ, সেলফ ইমেজ, তারা মনে করতেছে যে আমরা সিভিলাইজেশন নিয়ে গিয়ে ওদেরকে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ইটস অ্যাকচুয়াল কন্ডাক্ট অফ ভায়োলেন্স, গ্রিড অ্যান্ড মোরাল করাপশন চলছে। অতএব দ্য টাইটেল ইটসেলফ, হার্ট অফ ডার্কনেস, ইজ সিম্বলিক। দ্য ডার্কনেস রেফার্স টু বোথ দ্য ফিজিক্যাল অবস্কিউরিটি অফ দ্য আফ্রিকান জঙ্গল অ্যান্ড টু দ্য মোরাল ডার্কনেস অফ ইউরোপিয়ান সিভিলাইজেশন, এই দুটাকে নির্দেশ করতে সিম্বলিকলি। Conrad's depiction of Africa as the heart of darkness reveals the central paradox of empire. দুইটা জিনিস, কাদের হার্টনেস, দ্য সিভিলাইজড ইউরোপিয়ানস ক্যারি উইদিন দেমসেলফ, তাহলে যে ডার্কনেসটা তারা তাদের ভিতরে করে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, দ্য ব্যাভারিটি দে ক্লেম টু এরাডিক্ট, তারা চাচ্ছে যে বর্বরতা তারা দূর করবে, ইরাডিকেট করবে, কিন্তু সেটাই যে আসলে তারা ভিতরে করে বয়ে নিয়ে যাচ্ছে সেটা তারা বোঝেনি, ঠিক আছে তো, তারা নিজেরাই সে ডার্কনেসটা বয়ে নিয়ে গেছে। হয়তো আফ্রিকানরা এত ক্রুয়েল না যে ক্রুয়েলটি তারা দেখিয়েছে সেখানে। এই যে স্টিমবোট, তাই তো, বাষ্পচালিত জাহাজকে স্টিমবোট বলা হয়, তাই না, সেটা করে তারা যেত। এই স্টিমবোটে করে ইউরোপ থেকে আফ্রিকাতে যাওয়া কি চারটেখানি ব্যাপার, বলো? তারপরও তারা সেখানে জীবন ছেড়ে ধুয়ে গেছে, কিসের জন্য? লোভের জন্য, ডোমিনেট করার জন্য, পাওয়ারের জন্য তারা সেখানে গেছে। হ্যাঁ আচ্ছা সরি, আমি একটু আসছি। ওকে, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো বায়োগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ডটা তো আমরা অলরেডি পড়লাম কিছু, তোমরা একটু পড়ে নিবা। কলোনিয়াল আইডিওলজি এবং ইউরোপিয়ান হিপোক্রেসি, এটা আমরা একটু দেখি। দেখো, ইন দ্য লেট 19th century ইম্পেরিয়ালিজম ওয়াজ জাস্টিফাইজ, খেয়াল করো, জাস্টিফাই করা হয়েছে যে ইম্পেরিয়ালিজম চলবে। আমরা কি ফ্রান্সিস বেকনের যে প্ল্যান্টেশন পড়েছি, ওখানে কি তিনি কি কলোনিয়ালিজমকে বিরুদ্ধে কথা বলেছেন, বলো? না স্যার, তিনি সাপোর্ট করি, কেমন কি করা যায় সেটার কথা বলেছেন। তিনি বলেননি যে একদম কলোনিয়ালিজম দরকার নাই, এটা যাদের দেশ তাদের উপর ছেড়ে দাও, এটা কিন্তু তিনিও বলেননি। অতএব থ্রু আ ডিসকোর্স অফ রেশিয়াল সুপিরিয়রিটি, তা দেখো ডিসকোর্স আলোচনা করছে তারা কি নিয়ে, রেশিয়াল সুপিরিয়র, যে আমরা হচ্ছে সুপিরিয়র, আমরা যদি ওখানে যাই তাহলে তারা কিছু আলো পাবে, তারা কিছু আলো পাবে, শিক্ষা পাবে, আমরা যদি না যাই তারা কখনোই উন্নত হবে না, এই ধান্দা করে তাদের যাওয়া। হ্যাঁ দেখো, ওয়াজ জাস্টিফাইজ থ্রু আ ডিসকোর্স অফ রেশিয়াল সুপিরিয়রিটি অ্যান্ড মোরাল ডিউটি, ইউরোপিয়ান পাওয়ার্স ক্লেম ইট ওয়াজ দেয়ার মিশন টু ব্রিং লাইট টু ডার্ক কন্টিনেন্টস,
আ কনসেপ্ট ফেমাসলি ক্যাপচার্ড বাই রুয়েট কিপলিং পয়েম দ্য হোয়াইট ম্যানস বার্ডেন। হ্যাঁ, এটা যেন হোয়াইটসম্যানদের একটা বার্ডেন, মানে এটা তাদের একটা বোঝা যে তাদেরকে শিক্ষিত করতে হবে, তারা হয়েছে উন্নত, অতএব এখন তাদের একটা দায়িত্ব, তাই তো? পিতা যেমন পরিবারের দায়িত্ব নিয়ে বেড়ায়, তাই তো? এই দায়িত্ব কেউ চাপিয়ে দেয়নি, কিন্তু অটোমেটিক তার কি দায়িত্ব এসে যায়। তো এরকম ইউরোপিয়ানরা মনে করে দে হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি, তাই তো, মোরাল রেসপন্সিবিলিটি টু মেক দ্য ডার্ক পিপল হোয়াইট। এই ডার্ক পিপল মানে আর মানে কালো না, বরং এদের কী বলছে, যারা অশিক্ষিত, যাদেরকে বর্বর বলতেছে, যারা হচ্ছে রান্না করে খাইতে পারে না, যারা পোশাক পরে না, যারা উন্নত জীবনযাপন করতে পারে না, তাদেরকে একটু উন্নত জীবনযাপন করা, সঠিক শিক্ষা দেওয়া তাদের জন্য একটা দায়িত্ব। এই আইডিয়াল নিয়ে তারা সেখানে গিয়েছিল। কলোনাইজেশন ওয়াজ পোর্ট্রেড অ্যাজ আ নোবেল অ্যাক্ট। তারা মনে করছে এটা একটা মহৎ কাজ অফ বেনিভলেন্স, স্প্রেডিং ক্রিশ্চিয়ানিটি, এডুকেশন অ্যান্ড সিভিলাইজেশন টু ব্যাকওয়ার্ড পিপলস। হ্যাঁ, তাহলে ব্যাকওয়ার্ড জাতিদের জন্য বেনিভলেন্স, হ্যাঁ, ক্রিশ্চিয়ানিটিকে প্রচার করা। তাহলে কলোনিয়ালিজমের একটা বড় হাতিয়ার হয়ে গেছে কি ধর্ম এবং শিক্ষা, যেটা আমরা ছোট্ট করে দেখছি কার মাধ্যম দিয়ে, রবিনসন ক্রুসোর মাধ্যম দিয়ে। ঠিক আছে, রবিনসন ক্রুসো একটা দ্বীপ আবিষ্কার করলো, এবং সেই দ্বীপটা শেষ পর্যন্ত কার মনে করলো সে, বলো? তার নিজের। নিজে। হ্যাঁ, সে কি করলো, তখন ইউরোপ থেকে মানুষ এনে সে সেখানে কলোনি গড়া শুরু করলো, বুঝতে পেরেছ? সে তখন হয়ে গেল সেখানকার রাজা, কিং। তার প্রথম অ্যাক্ট ছিল কি, ফ্রাইডেকে কি শেখানো প্রথমে, বলো? প্রথম কাজ কি ছিল? তার ধর্ম শিক্ষা। হ্যাঁ, ধর্ম, ভাষা, এই দুটা শেখানো। তাহলে এই দুটাকেই তারা বারবার ইউজ করেছে। ঠিক আছে, তো যেখানে কলোনি স্থাপন করেছে সেখানে ধর্ম প্রচার করেছে, কারণ ধর্মের মাধ্যম দিয়ে তারা দেখানোর চেষ্টা করেছে আমরা, হ্যাঁ, তোমাদেরকে সিভিলাইজ করতেছি, উন্নত জীবনধারা দিতে যাচ্ছি। হ্যাঁ, এই বলছে কনরাডস হার্ট অফ ডার্কনেস ডিরেক্টলি চ্যালেঞ্জেস দিস আইডিওলজি, দ্য ইউরোপিয়ান ক্যারেক্টার্স রেদার দ্যান অ্যাপিয়ারিং অ্যাজ আ নোবেল ব্রিঙ্গার্স অফ লাইট। কিন্তু আলটিমেটলি দেখা গেল ইউরোপিয়ান ক্যারেক্টার যারা মনে করেছিল তারা হবে বেয়ারার অফ লাইট, কিন্তু আসলে তারা হয়ে গেল কি, আর পোর্ট্রেড অ্যাজ এজেন্টস অফ গ্রিড অ্যান্ড ডিস্ট্রাকশন। দ্য সাপোজ সিভিলাইজিং মিশন বিকেম অ্যান এক্সকিউজ ফর এক্সপ্লয়টেশন। এটা একটা অজুহাত হয়ে গেল। দ্য কোম্পানিজ ট্রেডিং পোস্টস ইন দ্য কঙ্গো আর নট সেন্টার অফ এনলাইটেনমেন্ট। তাহলে সেই ট্রেডিং যে কেন্দ্রগুলো আছে সেগুলো আর মানে এনলাইটমেন্টের কেন্দ্র না, বাট অফ কেওস অ্যান্ড করাপশনের কেন্দ্র হয়ে গেল। কোন জায়গাতে গিয়ে তারা আলো ছড়িয়েছে, সব জায়গাতে গিয়ে অত্যাচার করেছে। হ্যাঁ, সে বার্মা বলো, সে বাংলাদেশ মানে ভারতীয় উপমহাদেশ বলো, সে আমেরিকা বলো, সে অস্ট্রেলিয়া বলো, যেখানেই সবাইকে কি করতে হয়েছে, তাদেরকে তাড়িয়ে দিয়ে স্বাধীনতা নিতে হয়েছে। বুঝতে পারছো? তারা এমন কিছু করলে কি তাদের কি বের করে দেওয়া লাগতো, বলো? যদি ব্রিটিশ ইন্ডিয়াকে যদি তার নিজের মতো করে আজ উন্নত করতো, তাদেরকে যদি সেই রকম স্বাধীনতা দিয়ে চালাতো, তাহলে আজও কি ইন্ডিয়া স্বাধীনতার জন্য আন্দোলন করতো, বলো? না স্যার। সাদরে গ্রহণ করতে। হ্যাঁ, তারা সাদরে গ্রহণ করতো যে না, আমাদের উন্নয়নের জন্য এখানে বিশ্ববিদ্যালয় খুলছে, তারা এখানে আমাদের জন্য মিলিটারি স্থাপন করেছে, তারা আমাদেরকে জন্য অর্থনৈতিক দিক থেকে, ব্যবসার দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে আমাদেরকে উন্নত করতেছে, তাহলে আমরা কেন তাদের থেকে সরে আসব? নিশ্চয়ই সরে আসবো না। কিন্তু এরকম একটা সুযোগ ছিল, রবীন্দ্রনাথও কিন্তু বলেছেন না, লেটার টু লর্ড চেমসফোর্ডে, যে তাদের একটা সুযোগ ছিল আমাদেরকে এইভাবে গ্রহণ করার। হয়তো যদি গ্রহণ করতো তাহলে তাদের মতো আমরা হয়ে যেতাম, এবং তাদের সাম্রাজ্যটা আজকে কতখানি ছড়িয়ে থাকতো, বলো? থাকতো না, বলো? কিন্তু তারা খুব তাড়াহুড়ো করেছে, তারা আজকে খুব তাড়াহুড়ো করেছে, খুব তাড়াহুড়ো করে অনেক বেশি অর্জন করতে চেয়েছে, দিয়ে শেষ পর্যন্ত কি থাকেনি। কারণ মানুষ তো বুঝে তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায়। ভাইরাল কেন বলা হয়েছে? কারণ ভাইরাস রোগ, ভাইরাল শব্দটা কোথেকে আসছে? ওই যে ভাইরাস থেকে। ভাইরাস রোগ কি বেশি দিন থাকে ক্যান্সারের মতো, বলো? না না স্যার, স্যার। তাড়াতাড়ি ছড়ায়, আবার এই খুব তো তাড়াতাড়ি আজকে একটু সর্দি কাশি লাগলো, পরের দিন যদি আমি ওষুধ টষুধ না খাই 2-5 দিন 7 দিন থাকবে, দিয়ে সেরে যাবে, এটা অটোমেটিক সেরে যাবে কেউ কিছু। কিন্তু আমরা ওষুধ খেয়ে আরও তাড়াতাড়ি সুস্থ থাকার চেষ্টা করি আসলে। তো ভাইরাস ওই ক্ষণিক বিদ্যুতের চমকের মতো আসলো, দেখা গেল, শেষ হয়ে গেল। কত ভাইরাল আমরা দেখতেছি ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে, দেখছি না, বলো? ভাইরাল কত দেখতেছি। জি স্যার। আজকে দেখাচ্ছে যে এ ভাইরাল হচ্ছে, একটু উঠে যাচ্ছে, পরের দিন এমন কাজ করতেছে, লাথি মেরে তারা টাঙায় মানে তাড়ায় দিতে হচ্ছে, ব্যাপারগুলো এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ভাইরাল জিনিসের সাথে সক্রেটিস বা প্লেটো বলেছেন কি, অ্যারিস্টটল বলছেন কি, ভাইরাল জিনিসটা হচ্ছে কি ভালগারের সাথে আসে, তাই তো? ভাইরাল ইজ ভালগার, কারণ ভাইরাল জিনিসটা যেটা হয়, যে টপিক নিয়ে ভাইরাল হয়, সেটা কি সবার জন্য গ্রহণযোগ্য না। উন্নত মানুষরাই সব ভাইরাল জিনিস পছন্দ করে না। যারা হচ্ছে ভালগার লাইফের মানুষ, একদম মানে তাদের ওই রকম কিছু সেন্সুয়াল ব্যাপারগুলোকে খেয়াল করে, সেই সকল জিনিসগুলো ভাইরাল হয়।
উন্নত চিন্তাভাবনা, উন্নত বিষয়, এগুলো সবার জন্য না। অতএব ভাইরাল মানেই তুমি গ্রহণ করবা, ভাইরাল মানে বুঝতে হবে এর ভিতরে কিছু ভালগারিটি আছে, তাই তো? এর ভিতরে কিছু অস্থিরতা আছে, এর ভিতরে কিছু এরকম লো কোয়ালিটির কিছু কন্টেন্ট আছে যেগুলো তোমাকে বিনোদন দিচ্ছে, তোমাকে কিছুক্ষণের জন্য আটকায় রাখতেছে, কিন্তু ডিপ থটের বিষয়গুলো তুমি বুঝবা না, তুমি এর ধারে কাছেই যাবা না। তাই এগুলো বলা হচ্ছে যে তেমনিভাবে দেখো স্কুল কলেজগুলোতে কোন টিচার সবচেয়ে বেশি হয় বলো তো, মানে ভাইরাল হয়, বলো ভাইরাল হয় কোন টিচারগুলো? যারা শর্ট সাজেশন দিতে পারে, তাই নাকি? বলো কারা শর্ট সাজেশন দিবে? হ্যাঁ, বেশি পড়াবে না, বুঝতে পারছো? অল্প সময়ের ভিতরে একদম জিস্টটা দিয়ে দিবে, পরীক্ষার জন্য গুছিয়ে বাঁচিয়ে দিবে। সেখানেও তাদের উদ্দেশ্য না, জাস্ট পরীক্ষার জন্য তারা ম্যাটেরিয়ালস দিতে পারে, দে আর দ্য ভাইরাল টিচার্স। কিন্তু যারা শেখাবে, বোঝাবে, সময় নিয়ে করবে, তারা ভাইরাল হতে পারে না। তারা ধরে স্যার একটু বেশি পড়ায়, হ্যাঁ এত দরকার পড়ে না, এরকম আর কি বিষয়টা। যারা পরীক্ষার প্রশ্ন একটু দু একটা বলে দিবে নাকি, বা হচ্ছে এইচএসসি লেভেল বা এসএসসি লেভেলে কি আছে, যারা এক প্যারাগ্রাফ দিয়ে 500 প্যারাগ্রাফ শিখিয়ে দিবে লেখার, তাই নাকি? এরা হচ্ছে কি ভাইরাল টিচার। একজন টিচারের কি এটা কি নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে? এটা কি অনৈতিক নয় যে তুমি একজন স্টুডেন্টকে শেখাবা যে এক প্যারাগ্রাফ দিয়ে কিভাবে 50টা প্যারাগ্রাফ লেখা যায়? বলো, এটা কি একজন টিচারের দায়িত্ব? এটা কি একটা অপরাধ না? বলো, শর্টকাট দেখানোটা, বলো তো কি মনে হয়? এটা আসলে হয় কি সব প্যারাগ্রাফের সাবজেক্ট তো এক থাকে না। না, তুমি যেভাবে বলো তাহলে তার শিক্ষার জায়গাটা তো নষ্ট হচ্ছে। তুমি তো সেই সুযোগটা তাহলে ওই সাবজেক্ট রাখার দরকারই ছিল না। যদি তোমাকে শুধু পাস করার জন্য এই সাবজেক্টটা দেওয়ার উদ্দেশ্য হয়, তাহলে ওটা দরকার আছে দেওয়ার? বলো না স্যার। তাহলে তাকে তুমি পাস করাই দিলা, শর্টকাট টেকনিক দিয়ে পাস করাই দিলা, দিয়ে লাভটা কি দাঁড়ালো, কি হলো বলো? তাহলে এই সুযোগটা যদি আজকে একজন টিচার না তৈরি করাতো, তাহলে সে অবশ্যই পড়তো, কারণ সে জানে যে সুযোগটা আছে বলেই সে ওই পরিশ্রমটা আর করতে চাচ্ছে না, ঠিক আছে? এবং আলটিমেটলি সে কিন্তু খারাপ রেজাল্টই করতেছে, আলটিমেটলি কিন্তু সে ভালো কিছু করছে না, কিন্তু সেটা একজন টিচার তাকে বোঝাচ্ছে না। এটা কিন্তু একজন টিচারের কি একটা বড় ধরনের, আমাদের শিক্ষার দিক থেকে একটা বড় ধরনের করাপশন হয়ে যাচ্ছে, একটা বড় ধরনের অপরাধ হয়ে যাচ্ছে, যে তুমি স্টুডেন্টদেরকে শর্টকাট ওয়ে দেখাচ্ছ, তাদেরকে শেখার জায়গাটাকে তুমি দেখাচ্ছ না, তাই তো? শেখার জায়গাটাতে তুমি তাদেরকে নিয়ে যাচ্ছ না, কিন্তু তোমার শিক্ষক হিসেবে তোমার দায়িত্ব তো ছিল তাদেরকে দেখানো, আলো দেখানো, যে এইটা এভাবে করলে পারে তুমি ভালো করবা। এখন আমি তাকে দেখাবো, গ্রহণ করা না করা তার নিজস্ব দায়িত্ব, আমি জোর করে তাকে শেখাতে পারবো না, কিন্তু আমি কোনো দুর্নীতিপরায়ণ অ্যাক্টিভিটির মধ্যে তাকে আমি জড়িয়ে দিতে পারবো না, এটা তো ঠিক না। তো এই জায়গাগুলো তাহলে সেটাই বলতেছে, যেখানে আমরা ওইরকমভাবে শর্টকাটে যদি প্রফিট অর্জন করতে চাই, হ্যাঁ সেটা সম্ভব, তুমি শর্টকাটে কিছু প্রফিট অর্জন করতে পারবা, কিন্তু সেটা কি দীর্ঘস্থায়ী হবে, পার্মানেন্ট হবে? বলো, পার্মানেন্ট হবে? পার্মানেন্ট তো হবে না। হ্যাঁ, আচ্ছা, তা ওটাও তেমনটাই করেছিল, তাই বলছে থ্রু হিজ ন্যারেটর। দেখো, মার্লো কনরাড এক্সপোজেস দ্য মোরাল হলোনেস অফ ইম্পেরিয়াল রেটোরিক। The pilgrims who serve the company are motivated not by faith or justice but by profit. তাহলে পিলগ্রিমস বলা হচ্ছে কাদের? ওই যারা ইউরোপ থেকে গেছে ওই জায়গায়। হ্যাঁ, পিলগ্রিমস মানে কারা হয়? যারা একটা জায়গাতে যায়, তাই না? তাহলে নেটিভরা পিলগ্রিমস নাকি ওই ইউরোপিয়ানরা পিলগ্রিমস এই জায়গায়? কারা? হ্যাঁ, তারা গেছে ওই জায়গায় কিসের কাজে গেছে? মোরাল, তাই তো, এডুকেশনাল আইডিয়াল বা লাইট প্রচার করার জন্য। দে আর দ্য পিলগ্রিমস। কিন্তু এখানে গিয়ে তারা কি করছে? তারা কোম্পানিকে সার্ভ করছে, ফেইথ বা জাস্টিস দিয়ে মোটিভেটেড নয়, মোটিভেটেড হয়ে কি দিয়ে? বাই প্রফিট, যে ওখানে গেলে আমার কি লাভটা হবে, কি আমি আনতে পারবো। ইভেন দ্য ফিগার অফ কার্জ ইনিশিয়ালি ডেসক্রাইবড অ্যাজ অ্যান আইডিয়াল ইজ ডিভোটেড টু দ্য বেটারমেন্ট অফ নেটিভস। তাহলে সে একটা মানে ইনিশিয়ালি তাকে মনে করা হচ্ছে সে নেটিভদের বেটারমেন্টে কাজ করছে, কিন্তু মূল কথা হলো ডিজেনারেট, অধপতন হয়েছে কোথায়? ইনটু আ টিরান্ট হু রুলস থ্রু টেরর অ্যান্ড ওয়ারশিপ পাওয়ার। তাহলে নেটিভ পিপলরা তাকে ওয়ারশিপ করতো। যেমন আমাদের দেশে কি সরকারি কর্মচারীরা কি বলো, আমরা কি প্রভু নাকি? হ্যাঁ, এটা আমরা হচ্ছে কি যারা সরকারি কর্মকর্তা কর্মচারী, ডিসি এসপি, এরা হচ্ছে কি জনগণের প্রভু, জনগণ তাদের কুর্নিশ করে, বুঝতে পারছো? ওদের দেখলে জনগণ ভয় পায়,
কারণ তারা এক একজন লর্ড, তারা এক একজন মানে কি কি বলে কিং, তারা এক একজন এম্পায়ার। ডিসি তো পুরোপুরি এম্পায়ার হয়ে যায়, বুঝতে পারছো? আর তার অধীনে থাকে ম্যাজিস্ট্রেট, তারা হচ্ছে এক একজন লর্ড। তারা যেখানে সেখানে ঘুরে না, জনগণের সাথে তারা মিশে না, ওদের জন্য আলাদা একটা কোঠরি থাকে, সেখানে কেউ প্রবেশ করতে পারে না। পারে বলো? পারে না না। স্যার। জনগণের সাথে তাদের সম্পর্ক থাকে না। দে আর দ্য লর্ডস, দে আর দ্য কিং অ্যান্ড দে আর দ্য এম্পায়ার, বুঝতে পারছো? তাদের জন্য রিপ্রেজেন্টেটিভ লাগবে। তো ব্যাপারটা এরকম। কিন্তু আসলে তাদের হওয়ার কথা কি ছিল? যে দে আর দ্য সার্ভিস হোল্ডার, দে আর দ্য সার্ভার, দে উইল সার্ভ দ্য পিপল দে হ্যাভ বিন এনগেজ ফর। হ্যাঁ, তাদেরকে নিয়োগ করা হয়েছে যাদের জন্য তাদের সার্ভ করা উচিত, আমরা তাদেরকে সার্ভ করবো, এটা হওয়ার কথা ছিল, কিন্তু উল্টে গেছে। এটা সেই মানসিকতা তৈরি হচ্ছে সেই ব্রিটিশ আমল থেকে, তাই তো? ব্রিটিশ তাহলে কি আজকে আগের যুগে কি কি হতো? গল্প কাহিনী পড়লে, উপন্যাস পড়লে, যেগুলো আগের যুগের, দেখা যেত ডাক্তাররা কোথায় যেত? ডাক্তাররা বাড়ির যেত, যেত না? রোগীর বাড়িতে যেত। রোগী দেখতে জি যেত। স্যার। ঠিক আছে তো? আর এখন কি রোগীরা গিয়ে রোগী ঘন্টার পর ডাক্তারের ঘন্টা কাছে কি করে? চেম্বারে বসে থাকে। ডাক্তার এখনো আসেননি, কারণ ডাক্তার কখন আসবেন? যখন 50 জন রোগী হয়ে যাবেন তারপরে আসবেন, কারণ তার সময় কম, এসে তিনি রোগীর জন্য বসে থাকতে পারবেন না। বলেছে ডাক্তার বসবে 5টার সময়, 8টা বেজে গেছে, তারপর ডাক্তার এখনো আসেনি। কারণটা কি? কারণ ডাক্তারের কাছে এখনো কল যায়নি, কারণ রোগীর পরিমাণ এখনো লিস্টে 50 জন হয়নি, বুঝতে পারছো? তারপরে আসবেন, এসে মোটামুটি 50 জন রোগীকে 1 ঘন্টার মধ্যে দেখে ছাড়ে দিবে। এই হচ্ছে আধুনিক, হ্যাঁ, উন্নতির লক্ষণ আমাদের। এটাই সেটা, হ্যাঁ, যেটা আমাদের কি জি দিচ্ছে? স্যার, ভালোভাবে Light দিচ্ছে। দেখতেই চাই না এখন। হ্যাঁ, বললামই তো, বেশি সময় লাগবে না। 50টা রুগী, সর্বোচ্চ 35 মিনিট থেকে 1 ঘন্টা, এর বেশি সময় নেওয়া যাবে না। বেশি কথা বললে ডাক্তার রেগে যাবে, কিন্তু বুঝতে পারছো? তুমি ওর ভিতরে রোগের কথা বলতে জি যাবে, স্যার, বেশি হয়ে যাবে। তাহলে আমি এসব জানি, দিয়ে কিছু চেক ধরাই দিবে, যাও চেক করে নিয়ে আসো, নাকি? তো এই হচ্ছে ব্যাপার, বেশি কথা বলা যাবে না ডাক্তারের সাথে। তো এইগুলো হচ্ছে কি, দে আর দ্য প্রফিট মঙ্গার্স। হ্যাঁ, অথচ তাদের কথা কি ছিল? কি আদর্শ নিয়ে তারা পড়াশোনা করতেছিল? তাদের পড়াশোনায় কি আদর্শের কথা বলা আছে? যারা আজকে বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনে আছে, তারাও কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার বিষয়টা পড়েছে, তারাও পড়েছে, এবং তারাও জানে আমলাতান্ত্রিক জটিলতার অসুবিধাগুলো কি, তারাও জানে আমলাতান্ত্রিক জটিলতার সমাধানের উপায়গুলো কি, কিন্তু তারা তাদের পাওয়ার তো ছাড়বে না। তারা জানে, কিসের জন্য জানে? যাতে ওইটাকে আরো জটিল করে রাখা যায়, বুঝতে পেরেছো? যখন যে যেখানে বসতেছে সব বলে যাচ্ছে, সবাই ক্ষমতার জন্য আগ্রাসী হয়ে উঠছে। তা বলছে দ্য হরর দ্য, আর আমরা তো চাকরি খুঁজতেছি তো হচ্ছে পাওয়ার আর টাকার জন্য, নাকি? তুমি কেন, একজন ডাক্তারি পড়া ছেলে কেন প্রশাসনে যাবে বলো? কিসের জন্য? সেবা করার জন্য? ক্ষমতার জন্য। হ্যাঁ, সেবা করার জন্য। মানে ডাক্তারের উপরে কি প্রশাসন বেশি সেবা করতে পারে মানুষের? হ্যাঁ, বলো। না স্যার, ক্ষমতার জন্য যাচ্ছে। জব সব থেকে সরাসরি সেবা করতে পারে এরকম 2টা পেশা রয়েছে, যারা একদম সরাসরি করতে পারে জনগণের সাথে মিশে যেতে পারে। তারা হলো ডাক্তার আর হচ্ছে শিক্ষকতা। এরা একদম ওদের সাথে মিশে যায়, সার্ভিস দেওয়ার জন্য তার কাছে ঢুকে যায়, নাকি তাদের সামনাসামনি হয়ে যায়। সার্ভিস দেওয়ার জন্য এই 2টা পেশা রয়েছে, কিন্তু এই 2টা পেশায় মানুষ থাকতে চায় না। কি করতে চায়? ওই যে প্রভু হতে চায়, প্রশাসনে। প্রভু হতে চায়, ক্ষমতার টাকার মালিক হতে চায়, অনেক অনেক। হ্যাঁ, এই তো তাহলে কার্স ফাইনাল ক্রাই, দ্য হরর, মানে সব কিছু দেখে তিনি মানে এই শব্দ ছাড়া উচ্চারণ করতে পারেননি। হরর ক্যাপচার্স দ্য কমপ্লিট কলাপস অফ ইউরোপিয়ান মোরাল আইডিয়ালস। এতদিন তিনি যে সেবা করলেন, সেই সেবার শেষ পর্যায়ে যখন তার মোরাল উন্নতিটা ঘটলো, তখন তিনি দেখলেন কি আনরেস্টেন্ড অ্যাম্বিশন এবং স্যাভেজারি দেখে হরর বলে চিৎকার করে তিনি মারা গেছেন। হ্যাঁ, যে কী করেছি এতদিন, কত মানুষকে হত্যা করেছে। হ্যাঁ, লাঠির পোস্টের উপর টাঙায় রাখছে তাদের মাথা, বুঝতে পারছো? তাদেরকে দেখানোর জন্য যে আমি কি ধরনের মানুষ। দাস দ্য নভেল সার্ভ অ্যাজ আ সাইকোলজিক্যাল ক্রিটিক অফ ইম্পেরিয়াল। আমাদের এরকম আছে না, বলো? কাল সেদিন একজন স্টুডেন্ট দিয়েছে, মেসেজ দিচ্ছে, স্যার আমার রেজাল্টটা খারাপ আসছে কারণ এরকম ঘটনা ঘটছে। এরকম আমাদের ইম্পেরিয়ালিস্টিক মাইন্ডের টিচার আছে না, বলো? যে আমার কাছে না পড়লে তোমার ইনকোর্স আমি ফেল করাই দেবো, আছে কি না, বলো? জি স্যার, আমি আছে। সরাসরি দেখছি, ছেলেপেলে তো আমাকে দেখে ভয় পাইতো, মানে আমাকে দেখে আমার সাথে কথা বলতে ভয় পাইতো, কারণ আমার সাথে কথা বললেই তাদের উপরে অত্যাচার যেত, বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মার দিত, ভয় দেখাতো, এমনকি পরীক্ষায় রেজাল্ট কমাই দিত, ভাইভাতে, ইনকোর্সে। এগুলো কি সেবার মানসিকতা নিয়ে সে আসছে? সে একজন বিশেষ কাটার হয়েছে কিসের জন্য? এগুলোর জন্য, বলো? না স্যার।
যে কোশ্চেন করে তারা সে তার স্টুডেন্টদের যে যেগুলো পড়াইছে ওগুলো থেকে, হ্যাঁ ক্লাসে যে পড়াইছে ওগুলো থেকে করে না কোশ্চেন। হ্যাঁ, কারণ সমস্যা তো, তাহলে স্টুডেন্ট তো তার কাছে যাবে না তার বাড়িতে, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। তো আমার তো শেষে আমার স্টুডেন্টকে বললাম যে তোমরা ভুলে যাও যে আমি তোমাদের টিচার, আমার কাছে পড়লেও আমি যেন না জানি যে তোমাদের, মানে অনলাইনে যখন আমি আসলাম অনেক কথা স্যার পড়বো, আমি না তোমাদের সরাসরি যে স্যার তাদের কাছে গিয়ে পড়োগা, অথবা আমার কাছে পড়তে হলে আমি জানবো না যে তুমি আমার কলেজের স্টুডেন্ট, ঠিক আছে? এরকম আর কি অন্য অবস্থা। টিচার বাদ দিয়ে যে আপনার কাছে পড়ে, তাহলে স্যার এই দোষটা কি স্টুডেন্টের না তার নিজের? তারপরে যদি ভালো হইতো সেটা তো তাহলে বুঝবে তার না, কাছে- সেটা তো বুঝবে না গো, তার তো দরকার এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, তো যাই হোক আমি সেগুলো বাদ দিচ্ছি। তাই এই আমি বললাম যখন এগুলো বলা হয় তখন সব দিক থেকে সবাই এইরকমভাবে একটা ইম্পেরিয়ালিস্টিক আইডিয়াল নিয়ে চলছি, আমি একটা এম্পায়ার স্থাপন করবো আমার ডিপার্টমেন্টে যেখান থেকে আমি টাকা পাবো। কত রকম করে টাকা নেওয়া হয় যেগুলো মানে বিশ্বাস করার মতো না। কিছু কিছু ক্ষেত্রে তো আমরা যখন দেখলাম এগুলো অবৈধ বাচ্চাদ দিতে গিয়ে সে কি আন্দোলন টাইপের, হ্যাঁ, সে চোখ রাঙানি ইয়া থেকে শুরু করে চাকরি করার দায় হয়ে যায়। তারপরে দাস দ্য নভেল সার্ভ অ্যাজ আ সাইকোলজিক্যাল ক্রিটিক অফ ইম্পেরিয়ালিজম, ইট সাজেস্ট দ্য রিয়েল ডার্কনেস লাইস নট ইন আফ্রিকা, বলছে সত্যিকারের ডার্কনেস আসলে আফ্রিকাতে নয়। অতএব আফ্রিকায় আজকে যারা পচা খাবার খাচ্ছে, রান্না না করে খাচ্ছে, পোশাক নাই, উলঙ্গ টাইপের মানুষ, তাদের ভিতরে আসলে ডার্কনেস নাই। দে আর দ্য রিয়েল হিউম্যান বিং। রিয়েল হিউম্যান তো তারা, আর হিপোক্রিসি তো তারা যারা শিক্ষার নামে কোটটাই পরে শকুনের মতো মানুষের টাকা মারে। এরা কি একজন রিক্সাওয়ালা কি ডার্ক, না একজন ওই যে বিসিএস ক্যাডার, হ্যাঁ, বিশাল উপরে থাকে আর কলম খোসা দিয়ে লাখ লাখ টাকা মেরে নেয়? এরা না, বলো? ওই যে ব্যাংকের মালিক, জি, স্যার। ম্যানেজার, ওই যে এমপি মিনিস্টার, তারা তো হচ্ছে শকুন। তাদেরকে উন্নত বলি কি করে আমরা? তাই বললাম তো আমার মাঝে মাঝে তো ভালো ভালো পোশাক পরতে ইয়া পড়তে আমার মানে লজ্জা লাগে, সত্যি বলছি এখনও, যে আমি যত উপরে দিয়েছি, যত দেখছি যে কি পরিমাণ শকুনের মতো আমরা আছি। যে ঠিক আছে আমি একটা পরিশ্রম করব, টাকা আসবে, সেটা তো অবশ্যই, কিন্তু মানুষের নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে সেখান থেকে টাকা ইনকাম করতে হবে, এর মধ্যে জঘন্য আর কি হতে পারে বলো? এটা শুধুমাত্র এই পেশাতে, এমনকি যারা ধর্মীয় কাজের সাথে রিলেটেড, আমাদের পাদ্রী পুরোহিতের মধ্যেও দেখেছে তারা ধর্ম প্রচার করতেছে এক ধরনের, আর তারা করতেছে আর এক কাজ। বুঝতে পেরেছ? তো এইগুলো দিয়ে কি হয় তাহলে? ডার্ক তারা না যারা অশিক্ষিত, ডার্ক তারা না যারা পড়াশোনা বুঝে না। একজন শিক্ষিত এবং একজন অশিক্ষিত মানুষের মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী অপরাধটা কে করতে পারে বলো? একজন অশিক্ষিত লোক, সে ভয় পাবে না, সর্বোচ্চ সে 10 টাকা, একজন রিক্সাওয়ালা সর্বোচ্চ আমার কাছ থেকে 10 টাকা বেশি নিবে, এই তো বলো? রিক্সা ভাড়া 30 টাকা, সে আমাকে বললো 40 টাকা দেন, এটা তার অপরাধ। আর আমি একজন স্টুডেন্ট, হ্যাঁ, তার টাকা দেওয়ার কথা না ওই জায়গায়, তারপরও টাকা নিয়ে নিচ্ছি, কত টাকা? 500-700 করে নিয়ে নিচ্ছি, নিয়ে ওইটা আমরা নিচ্ছি, অথচ ওই টাকাটা হয়তো রিক্সাওয়ালার, ওই রিক্সাওয়ালার মেয়ে বা ওই কৃষকের ছেলে হয়তো আমার কাছে পড়তেছে। ব্যাপারটা এরকম। ওই ওই যে বললাম তো আমরা পেশা বাছাই করিও সেবার মানসিকতা নিয়ে না। তাহলে সেবা যদি করতো তাহলে মানুষ, সেবা তো সব পেশাতে আছে। একজন যে জুতা সেলাই করতেছে সেও হচ্ছে সেবা করতেছে মানুষের, অতএব এখানে সেবা করতেছে না কে? যে বাজারে বিক্রি করতেছে তরমুজ, সেও তো সেবা করতেছে মানুষের। যে মার্কেটে নিয়ে আসছে কি করতে, ওই জমি থেকে নিয়ে এসে মানুষের কাছে বিক্রি করতেছে, কারণ সেগুলো তৈরি করেছে। হ্যাঁ, অবশ্যই একটা রিটার্ন তো তাকে পেতেই হবে, এটা দিয়ে তো সে জীবন চালাবে। কিন্তু এত বেশি প্রফিট মঙ্গার হলে তো সমস্যা। 5 টাকার জিনিস 25 টাকায় কেন বিক্রি করো? তো তোমাকে তো 2 টাকা লাভ দেওয়া হয়েছে, এটা বৈধ লাভ, যে 5 টাকার জিনিস তুমি বিক্রি করে 2 টাকা বিক্রি করবা, 7 টাকায় 2 টাকা তোমার লাভ থাকবে। সেই জায়গায় আমরা করছি কি, ওই যে সেদিন ফেসবুকে দেখলাম কত 300 টাকার জিনিস কত টাকা, 24 না 25 হাজার টাকা দিয়ে বিক্রি করতেছে। ওই যে একজন ম্যাজিস্ট্রেট বিরাই গিয়ে ধরে, ফেসবুকে ভাইরালটা দেখলাম, হলাম কত 400 না কত টাকা, সে ওখানে দাম উল্লেখ করে রাখছে 24,000 না 25,000 টাকা, মনে নাই ওইরকম। তাহলে এরা হচ্ছে কি আমাদের সার্ভিসম্যান, তাই তো? সবাই আমরা পচে গেছি একদম। অথচ এই সময় ধর্ম মানুষ সবচেয়ে বেশি জানে নাকি? আগের মানুষ বেশি ধর্ম বুঝতো না, এখন বেশি বুঝে ধর্ম, বলো তো? স্যার এখন বেশি বুঝে, তবে কেউ মানে না। হ্যাঁ, তখন মানুষ পড়তে পারতো না, কোরআন বলো বাইবেল বলো পড়তে পারতো না, তাও পাদ্রী পুরোহিত বা হুজুররা যা বলতো তাই দিয়ে তাদের ধর্ম ভয়টা ছিল। আর এখন তারা পড়তে পারে, তারা জানে, আর জানে বলেই বেশি ভাঙে নাকি? তা তত বেশি ভয় তাদের চলে গেছে যে ধর্ম আর কি। যাক, ইন দ্য হার্ট বলছে, ইন দ্য হিউম্যান হার্ট, দেখো, ইন দ্য গ্রিড, হিপোক্রেসি অ্যান্ড মোরাল ব্লাইন্ডনেস দ্যাট আন্ডারলাই দ্য ইম্পেরিয়াল অবজেক্ট, মানে প্রজেক্ট, ইম্পেরিয়াল প্রজেক্টটা আছে। এই সব কিছুর বিনিময়ে তারা করতেছে কি, তাদের স্বার্থটা আগে নিচ্ছে।
এরপর হচ্ছে কি দেখো ফিলোসফিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটা আমাদের তোমরা একটু দেখে নেবে ভালো করে। ফিলোসফিক্যালি হার্ট অফ ডার্কনেস রিফ্লেক্টস দ্য এক্সিস্টেন্সিয়াল আনসার্টেনটি অ্যান্ড মোরাল রিলেটিভিজম অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। এটা হচ্ছে বড় কথা, যে আমরা অনেক সময় মনে করি যে এটা করে আমি হয়তো টিকে যাবো, আমি হয়তো বেঁচে যাব, আমি অনেক টাকা পয়সা ইনকাম করব, করে কি করব, সেই টাকাটা নিয়ে গিয়ে আমি আমার সন্তানকে দিব, সন্তান করবে কি অনেক শিক্ষিত হবে, শিক্ষিত হয়ে বিদেশে থাকবে এরকম। কিন্তু আলটিমেট অবস্থানটা কী দাঁড়াচ্ছে পিতামাতার, বলো তো, বলো। যে পিতামাতা কি করলো, মনে করো একজন আমি ডাক্তার, আমি কি করতেছি, একজন রোগী আসছে, তার সন্তানের অসুবিধা, হার্টের চিকিৎসা করতে হবে, 50,000 টাকা বা 30,000 টাকা বা 20,000 টাকা হলে হয়ে যায়, সেখানে আমি বলেছি 2 লাখ টাকা লাগবে। ভালো কথা, তারা অসহায়, তারা এসে 2 লাখ টাকা দিয়ে অপারেশন করলো। এই 2 লাখ টাকা কী কাজে লাগাবে ডাক্তার, কী কাজে লাগবে বলো তো? নিজের সন্তান, হ্যাঁ, নিজের সন্তানকে অক্সফোর্ড ক্যামব্রিজে পড়াবে, এই জন্য অনেক টাকা পয়সা তিনি চাচ্ছেন। শেষ পর্যন্ত সন্তান ক্যামব্রিজ অক্সফোর্ডে গেছে, গিয়ে কী করতেছে, তারা আবার টাকা ইনকামের জন্য ব্যস্ত। কিসের জন্য? বাপ মায়ের জন্য নাকি তার সন্তানের জন্য? তার সন্তানের জন্য, তার সন্তানের জন্য। তাহলে আজকে এই বাপ মায়ের কি দশা হচ্ছে? যে বাপ মা মনে করেছিল আমি সন্তানকে মানুষ করব, সন্তান অনেক বড় হবে, আমাদের একটা সিকিউরিটি হবে, আজকে সেই বাপ মার জায়গা হচ্ছে কোথায় বলো? বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমে হচ্ছে। তাহলে কই সেই এক্সিস্টেন্সিয়াল আনসার্টেনটি, আমি যেটা মনে করতেছি যে এটা আমাকে বাঁচাবে, সেটা আসলে বাঁচাচ্ছে না তো। ঠিক আছে, আলটিমেটলি আমার জায়গা ওই জায়গাতেই হচ্ছে। তারপর বাই দ্য এন্ড অফ দ্য 19th century দ্য অপটিমিস্টিক ফেইথ ইন প্রোগ্রেস, রিজন অ্যান্ড মোরালিটি দ্যাট হ্যাড ডিফাইন্ড দ্য এনলাইটেনমেন্ট, যেটাকে তারা এনলাইটমেন্ট মনে করতো যে মোরালিটি দিয়ে, আজকে সেটা ব্রেকিং ডাউন হয়ে যাচ্ছে। সায়েন্টিফিক ডিসকভারিজ, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড দ্য ইম্পেরিয়াল কনকুয়েস্ট হ্যাড নট প্রডিউস মোরাল ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, এত কিছু, কিন্তু মোরাল ইমপ্রুভমেন্ট হয়নি। আজকে মানুষ সবচেয়ে বললাম ধর্ম সম্পর্কে বেশি বোঝে, কিন্তু আজকে তারা ধর্ম মানে না, বাট রাদার এলিনেশন অ্যান্ড ডিজিলিশনমেন্ট হচ্ছে। আত্মীয়তার বন্ধন নাই, সম্পর্ক নাই, বন্ধুত্বের সম্পর্ক নাই, সব কিছুতে ধান্দাবাজি করতেছে। মানুষকে আজ দোকানে গেলে বিশ্বাস হয় না যে টাকা দিয়েও হয়তো আমি ভালো জিনিস পাবো কি না, টাকা দিয়েও আমি হয়তো ভালো কিছু পাবো না। যেমন গতকাল আমি একটা জিনিস কিনতে গেলাম, তো একটা দোকানে গেলাম, সে দাম বললো হচ্ছে 550 টাকা, মানে 580 টাকা, সে 550 নিচে দিতে পারবে না। আমি বলছি ভালো কথা ভাই, আরও যদি কম দেবে। বলছে না ভাই, এই তো আমি রোজা মুখে আছি ভাই, কিছুক্ষণ পরে আমাদের ইফতারি, আমি ঠিক 6টা মানে 5টা কততে গেছি, 5:30টার দিকে গেছি। বলছে আমি ভাই এখন দিতে পারলাম। ঠিক আছে ভাই, তাহলে আমি পরে দেখবো নি। আমার কাছে মনে হলো দামটা বেশি বলতেছে। পরে আরেকটা দোকানে গেলাম, সেই জিনিসটাই সে বলল যে 350 টাকা। আমি আর তাকে দাম দর করি নাই। আমি বলছি সেও যদি আমার থেকে লাভও করে, আরও 100 টাকা লাভ করুক, আমি দাম দর করবো না, আমি এর কাছ থেকে নিব, কারণ সেও রোজা মুখে আছে, সে আশা করি সত্য কথা বলছে, আমার কাছে মনে হয়েছে। তো আমি তার কাছ থেকে 2টা জিনিস নিলাম, ওই একই জিনিস 2টা নিলাম। একজন বললো কত, 550, এবং তার নিচে সে দিতে পারবে না, এরকম এর চেয়ে কম দামে আর কেউ দিতে পারবে না, ওই সবচেয়ে কম দামে দিচ্ছে আমাকে 550 টাকা দিয়ে। অথচ আরেকটা দোকানে গেলাম, সে আমাকে 300 350-র মধ্যেই, মানে 2টা জিনিস নিলাম, ওইরকম ইয়ের ভিতর দিয়ে দিল। কথা বুঝতে পারছো? তাহলে আমরা কি করতেছি? আমাদের বিশ্বাসটাকে তৈরি করার জন্য আমরা ধর্মটাকে কাজে লাগাচ্ছি না, বলো? ধর্ম ব্যবহার করে দুর্নীতি করছে। হ্যাঁ, দরকার নেই ধর্মের কথাটা উল্লেখ করা, ওই জায়গায় ধর্মের কথা উল্লেখ করার দরকারই ছিল না। ভাই আমি এটাই দাম, আমি এর নিষেধ দিতে পারবো না, কিন্তু হচ্ছে রোজা মুখে আমি আপনার এই কথাটা তো বলার দরকার ছিল না তার। তখনই আমার মনে হয়েছে যে তোমাকে আমার দরকার নেই ভাই, তুমি ধর্মটাকে এখানে নিয়ে আসছো কেন? তো এরকমভাবে দেখা যাচ্ছে একটা জিনিস আমি, যেটা 2টা জিনিস আমি 500 বা এর মধ্যে নিলাম, ঠিক আছে, তো সেই জিনিসটা ওখানে একটা জিনিসের দামই 550, তাহলে হবে বলো? Okay, so the Conrad writing in this intellectual climate portrays a world without stable moral foundations. Marlowe's journey becomes a symbolic quest for meaning in a universe that offers none. The wilderness he encounters is not merely physical but existential. It strips away the illusions of civilization and exposes the underlying chaos of human nature. তো যাই হোক, এগুলো তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে? তো দেখো লিটারেরি ন্যারেটিভটা কেমন সেটা এখানে তোমরা একটু দেখবা, যেখানে এই যে এটা হচ্ছে কি আমাদের মার্লো, হ্যাঁ, যে হচ্ছে ওখানে গেছে এই যে স্টিম বোটে করে। দেখো ফ্রম আ লিটারেরি স্ট্যান্ড পয়েন্ট হার্ট অফ ডার্কনেস বিলংস টু বোথ রিয়েলিস্ট অ্যান্ড মডার্নিস্ট ট্রেডিশন। এখানে যেটা ফ্রেম করা হয়েছে সেটা যদি আমরা দেখি, দেখো বলছে দ্য স্টোরি ইজ ফ্রেমড অ্যাজ আ টেল উইদিন আ টেল, মানে গল্পের ভিতরে গল্প। একজন আননেম ন্যারেটর কি করছে, লিসেন টু মার্লোস অ্যাকাউন্ট। দেখো তাহলে এটা জাস্ট একটা মার্লোর একটা বর্ণনা, কোথায় বসে? আ বোট অন দ্য রিভার অফ টেমস। তাহলে টেমস রিভারের বোটে বসে মার্লো এবং তার আরও কয়েকজন বন্ধু গল্প করতেছে, সেটা আমরা আগামী দিন পড়বো, আগামী ক্লাসে। সেই গল্পের মধ্যে আমরা দেখতে পেলাম কি, মার্লো কি করতেছে, বলতেছে
আর ন্যারেটর যে হচ্ছে গল্পের ন্যারেটর সে হচ্ছে শুনতেছে। তাহলে ন্যারেটর কী হতে পারে, আমরা রাইটারকে বলতে পারি। অথচ রাইটার আবার করতেছে কি, মার্লো নামক একটা পার্সোনা ক্রিয়েট করে সেটাকে কি কনভার্ট করতেছে কি, এটাকে ক্রিয়েট করে সে আবার ওইটা বলাচ্ছে, অর্থাৎ গল্পের ভিতরে গল্প। দিস ফ্রেম ন্যারেটিভ, এটি বলা হয় ফ্রেম ন্যারেটিভ, ক্রিয়েটস ডিস্টেন্স বিটুইন দ্য ইভেন্টস অ্যান্ড দ্য রিডার, এমফেসাইজিং দ্য আনরিলেবিলিটি অফ দ্য পারসেপশন অ্যান্ড সাবজেক্টিভিটি অফ এক্সপিরিয়েন্স। অটোমেটিক বোঝা যাচ্ছে যে মারো নামে একজন ব্যক্তি, সে গেছে, সে বিষয়গুলো দেখছে এবং বর্ণনা করছে। অতএব দ্য রিডার রিসিভস দ্য স্টোরি নট অ্যাজ অবজেক্টিভ ট্রুথ বাট অ্যাজ মেমোরি অ্যান্ড ইন্টারপ্রিটেশন অ্যান্ড মিথ। গল্পটা কি তোমরা পড়ে বুঝতে টুঝতে পারতেছো? হার্ট অফ ডার্কনেস বলো। জি স্যার। কঠিন, খুব একটা যে কঠিন তা কিন্তু না, ওখানে হয়তো বেশ নাম টামগুলো একটু আছে, তারপর তো বিষয়গুলো রিভার কি নির্দেশ করছে, লাইট কি নির্দেশ করছে, এগুলো তোমরা জানো। সেটিংটা কঙ্গো, যেটা আমরা আগে বললাম, টেমস রিভার, দুটা নদীর কথা আছে, একটা হচ্ছে রিভার, একটা কঙ্গো, একটা হচ্ছে টেমস রিভার। তাহলে মূল সেটিংটা হচ্ছে, গল্পের কাহিনীটা হচ্ছে কঙ্গো রিভারের সাথে রিলেটেড, আর গল্পটা বর্ণনা করা হচ্ছে, শোনা হচ্ছে এই টেমস রিভারে একটা নৌকাতে বসে। ওকে, রিসেপশন অ্যান্ড কন্ট্রোভার্সি, এটা নিয়ে কী কী কন্ট্রোভার্সি আছে সেগুলো তোমরা একটু দেখবো, এগুলো আর বলার দরকার নেই। মোরাল অ্যান্ড সিম্বলিক মিনিং, এই তাহলে এইটুকু আমরা আলোচনা করলাম, এইটুকুর জন্য যে আমাদের গল্পটা বুঝতে হলে এই বিষয়গুলো একটু লাগবে। তারপরে যদি গল্পটাকে এখন তোমরা আরও একটু ভালো করে পড়ো তাহলে আজ করতে পারবে এর উদ্দেশ্যটা কী ছিল। ঠিক আছে, তো তোমাদের কাজ হবে এই সামারি টামারি এগুলো সহ এটা পড়ে ফেলা। এই যে দেখো, লাঠির গায়ে মাথা কেটে কীভাবে লাগায় রাখছে, যারা প্রতিবাদ করবে তাদের দশা এরকম হবে। হ্যাঁ, আগামী দিন আমরা টেক্সট থেকে কিছু পড়বো, তারপরে সামারি থেকে পড়বো। হ্যাঁ, আশা করি একদিনে হয়ে যাবে, নভেলা যেহেতু আর একটা ক্লাস হলে আমাদের গল্পটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে তোমাদের কবে ক্লাস হবে নেক্সট? 25 তারিখ। আচ্ছা, আগামী 25 তারিখ কটার সময়? আচ্ছা, ঠিক আছে, তো সবাই ভালো থাকো, ঈদের শুভেচ্ছা রইল, সবাই সুস্বাস্থ্য থাকো। স্যার ঈদের দাওয়াত রইল, আমাদের ধর্মে ভোলায় অবশ্যই আসবেন। ধন্যবাদ, ধর্মকে জি স্যার, আমাদের ফ্রিও থাকলো। স্যার আমাদের কুমিল্লা আসবেন। আচ্ছা, যদি যাই কখনো অবশ্যই দেখা হবে। আচ্ছা, স্যার বরগুনাতে দাওয়াত রইল। বরগুনা, তাই তো? কুমিল্লা, বরগুনা, যাক অনেকেই অনেক জায়গা থেকে আছো, যাক প্রত্যেকটা জেলা থেকে রাজবাড়ি আইছেন, আপনি রাজবাড়ি। পাশেই আছি। হ্যাঁ, তো আমি তো এখন দূরে চলে আসছি গো, আগে তো কাছে ছিলাম। জি স্যার, গোপালগঞ্জে মেহেরপুরে ছিলেন তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা, আবার কথা হবে ক্লাসে। ওকে, থ্যাংক ইউ, বাই। আসসালামু আলাইকুম।